দ্বিপদ প্রক্রিয়া। বলা আছে যে ক্যাপিটাল এ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, এর উপর একটি প্রক্রিয়া নিম্নরূপে সংজ্ঞাত। কিভাবে সংজ্ঞাতটা বলা আছে, জিজ্ঞেস করেছে যে এটা দ্বিপদ প্রক্রিয়া হবে কিনা। ওকে, এটা দ্বিপদ প্রক্রিয়া কিনা এটা জিজ্ঞেস করেছে। তো আমাদের কাছে দ্বিপদ প্রক্রিয়া মানে প্রথমত প্রক্রিয়াটাকে অ্যাপ্লাই হওয়ার জন্য দুটো পদ লাগবে, এবং যে সেটের উপর সংজ্ঞাত প্রক্রিয়ার উত্তরটাকেও সেই সেটেই থাকতে হবে, সেই সেটের বাইরে গেলে হবে না। ঠিক আছে, চল একবার দেখি কি বলেছে। তো ক্যাপিটাল এ ইকুয়ালস টু যে সেটটা বলা আছে, এটা কত নম্বর? 6 নম্বর না, না 9 নম্বর। কত নম্বর দেখলাম? 9 নম্বর। কোশ্চেন নাম্বার 9, a ইকুয়াল টু সেটটা একটু বল। x, y নাকি সাজ দ্যাট এরকম এক্সাক্ট ছিল। x, না 3x plus root 5y। কোশ্চেনটা পড়ছিস? 3x plus root 5y পাওয়া গেছে তো কোশ্চেনটা, such that x, y belongs to কত? z, তাই না? এটা বলা আছে। ক্যাপিটাল A ইকুয়াল টু এই সেটটা দেওয়া আছে, এবং ক্যাপিটাল A এর উপর স্টার প্রক্রিয়াটি হলো প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে 3x1 plus root 5y1 star 3x2 plus root 5y2 সমান 3 into x1 plus x2 plus root 5 into y1 plus y2। একদমই ছোট অঙ্ক, হ্যাঁ, এত কিছু চাপের কিচ্ছু না। আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এটা একটা দ্বিপদ প্রক্রিয়া হবে। এটা তো স্টার যে প্রক্রিয়াটা দেখা যাচ্ছে এখানে, সেই প্রক্রিয়াটার জন্য দেখ কয়টা টার্মের দরকার হলো, কয়টা সংখ্যার দরকার হলো। প্রথম থেকে ব্যাপারটা বুঝে প্রথমত এ সেটটাকে দেখ। এ সেটের মধ্যে কি বলা আছে? 3x plus root 5y such that x, y belongs to z। কথাটা মানে এই সেটের মধ্যে সেই সমস্ত সংখ্যারা থাকবে। প্রথমত এটা হচ্ছে সংখ্যা। কেন সংখ্যা? কারণ দেখ x আর y কি বলা আছে? x আর y belongs to z। z কি জিনিস জানা আছে? z বলতে কি বোঝানো হয়? ক্যাপিটাল Z কথার অর্থ কি? Z কথার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। ক্যাপিটাল Z কথার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট বলতে যেটা অঙ্কিতা বললো যে 0 প্লাস অর মাইনাস 1 প্লাস অর মাইনাস 2 এন্ড এটসেট্রা। ঠিক আছে, 0 প্লাস অর মাইনাস 1 প্লাস অর মাইনাস 2 করে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাদের সেটকে ক্যাপিটাল Z দ্বারা চিহ্নিত করা হয়। ক্লিয়ার? তার মানে বেসিক্যালি 1 2 3 4 -1 -2 -3 -4 ইত্যাদি ইত্যাদি, 0 ইত্যাদি। ঠিক আছে, কোনো দশমিক সংখ্যা আসবে না, কোনো রুট সংখ্যা আসবে না, কোনো ভগ্নাংশ আসবে না, কোনো পৌনঃপুনিক সংখ্যা আসবে না। ঠিক আছে, এই জাতীয় সংখ্যারা আসবে না। শুধুমাত্র আসবে কারা? ন্যাচারাল নাম্বাররা, নেগেটিভ ন্যাচারাল নাম্বাররা এবং 0। ঠিক আছে, ক্লিয়ার? বলতে পারলাম? ওকে, তাহলে পরে এই যে 3x plus root 5y, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনের মধ্যে তুই x আর y কে দেখতে পাচ্ছিস। x এবং y কোথায় বিলং করে? এটা z যে পূর্ণ সংখ্যার সেট সেখানে বিলং করে। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে x এবং y দুজনেই পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এখন x এবং y পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাদের নিয়ে একটু আলোচনা করি। দুটো পূর্ণ সংখ্যাকে যদি যোগ করা হয় উত্তর, দুটো পূর্ণ সংখ্যাকে যদি যোগ করা হয় উত্তর দশমিক সংখ্যা আসবে? আসবে না। ভগ্নাংশ আসবে? আসবে না। তাহলে উত্তরটা কি হবে? পূর্ণ সংখ্যাই হবে। দুটো পূর্ণ সংখ্যাকে যদি বিয়োগ করা হয় পূর্ণ সংখ্যা হবে। দুটো পূর্ণ সংখ্যাকে যদি গুণ করা হয় পূর্ণ সংখ্যা হবে। একমাত্র ভাগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু যোগ বিয়োগ গুণ তিনটা ক্ষেত্রেই পূর্ণ সংখ্যাদের থেকে প্রাপ্ত উত্তর পূর্ণ সংখ্যাই হয়। ক্লিয়ার? ঋষিতা বুঝলি? ওকে, লজিক্যাল চ্যাপ্টার, কিন্তু আমাদেরকে যুক্তি দিয়ে দিয়ে ব্যাপারটাকে বুঝতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার গল্প বোঝা গেল। নেক্সট বলেছে এখানে যে 3x plus root 5y, যদি x আর y জেডে বিলং করে তাহলে 3x plus root 5y এটা ক্যাপিটাল A সেটে বিলং করবে। উদাহরণ, ক্যাপিটাল A সেটের মধ্যে বিলং করবে হচ্ছে, ধরে নে x এর একটা মান, y এর একটা মান বসাবো। x এর মানটা আমি পূর্ণ সংখ্যাদের মধ্যে থেকে একটা মান নিতে হবে, সেম মানও নেওয়া যেতে পারে, অসুবিধা নেই x আর y এর। ঠিক আছে, তো x এর মান আমি যে কোনো একটা পূর্ণ সংখ্যা বসাই, y এর মান যে কোনো একটা পূর্ণ সংখ্যা বসাই। x এর মান কত নেওয়া যায়? 0 নিলাম সাপোজ, y এর মান আমি 1 নিলাম, আলাদা নিলাম। ঠিক আছে, তাহলে পরে 0 প্লাস রুট 5 ইন্টু 1 মানে কত হয়ে যাচ্ছে?
√5। 0 প্লাস √5 ইন্টু 1 মানে কত হয়ে যাচ্ছে √5। 3 ইন্টু 0 মানে 0, √5 ইন্টু 1 মানে √5, আলটিমেটলি যোগফল কত হয়ে গেল √5। ঠিক আছে অঙ্কিতা, তাহলে √5 হতে পারে, মানে √5 ক্যাপিটাল এ সেটের মধ্যে থাকতে পারে। একই রকম ভাবে আর কারা কারা থাকতে পারে, এক্স এর জায়গায় কত নিয়েছি 0, এক্স এর জায়গায় আচ্ছা এক্স নয় 0ই বসাইলাম, আমি ধরে নিলাম এক্স এর মানটা আপাতত আমি 0ই বসাবো। ওয়াই এর মানটা আমি 1 নিয়েছিলাম, ওয়াই এর জায়গায় শুধু 1ই বসতে পারে, পূর্ণ সংখ্যা তো আরো আছে, তো পূর্ণ সংখ্যার মধ্যে -1 যদি নিই তাহলে উত্তরটা -√5 হবে। যদি 2 নিতাম তাহলে 2√5 হবে, -2 নিলে -2√5 হবে, এন্ড সো অন। এটা হচ্ছে শুধুমাত্র এক্স এর মানটা 0 নিলে পরে এই সংখ্যাগুলো পাবো। এখন এক্স এর মানও কি শুধু 0ই নিতে পারবো না, কোশ্চেনে কি বলা আছে এক্স বিলংস টু জেড, মানে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে এক্স এর জায়গায় 0 বসানো যেতে পারে, 1ও বসানো যেতে পারে, হোয়াট এভার, ঠিক আছে ইউ লাইক। তাহলে এবারে 0 এর জায়গায় আমি 0 এর বদলে যদি আমি 1 নিতাম আর ওয়াই এর জায়গায় তো যদি 1 নিতাম, অ্যানসারটা হয়ে যেত এরকম দেখতে 1 + √5। যদি আমি এক্স এর জায়গায় 1 নিতাম কিন্তু ওয়াই এর জায়গায় যদি -1 নিতাম তাহলে এরকম হয়ে যেত দেখতে, এক্স এর জায়গায় 1 ওয়াই এর জায়গায় 2 তাহলে এরকম হয়ে যেত দেখতে, এন্ড সো অন। এই যে যতগুলো সংখ্যা দেখা যাচ্ছে না, এরা সবাই হচ্ছে এই ক্যাপিটাল এ সেটের মধ্যে বিলং করবে, এরা সবাই থাকবে ক্যাপিটাল এ সেটের মধ্যে। বোঝাতে পারছি ক্যাপিটাল এ সেটের, হ্যাঁ এক্স এর জায়গায় এই সেকেন্ড কেসে আমি 1 বসিয়েছি, ফার্স্ট কেসে আমি এক্স এর জায়গায় 0 বসিয়েছিলাম, এর পরের কেসটাতে আমার মন চাচ্ছিল -1 বসাতে, কিন্তু এতগুলো লিখতে গেলে আমার হাত ব্যথা করবে। হ্যাঁ কোথায় 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 কোন জায়গায় বল না, এখানে 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 এক্স এর জায়গায় যদি 1 নেই, ঠিকই বলছিস তোরা 3 হবে, ঠিকই বলছিস, এক্স এর জায়গায় 1 নিয়েছি, ভ্যালুটা 3, ঠিকই বলছিস, ঠিক আছে। তার মানে কি 3 + √5, 3 - √5, 3 + 2√5 এন্ড সো অন। আমি এক্স এর জায়গায় 1 বসিয়ে এই ভ্যালুগুলো পাচ্ছি, -1 বসলে অন্য ভ্যালু পেতাম, ঠিক আছে। এইভাবে এই সংখ্যাগুলো ক্যাপিটাল এ সেটের মধ্যে থাকবে। ক্লিয়ার? তাহলে কারা কারা ক্যাপিটাল এ সেটের মধ্যে আছে বলতে পারলাম। এখন সংখ্যাগুলো তাহলে কিরকম ভাবে তৈরি হচ্ছে, আমাকে দুটো পূর্ণ সংখ্যা নিতে হবে। কি করতে হবে? দুটো পূর্ণ সংখ্যা নিতে হবে। প্রথম পূর্ণ সংখ্যাটার সাথে 3 গুণ করতে হবে এবং দ্বিতীয় পূর্ণ সংখ্যাটার সাথে √5 গুণ করতে হবে, তারপরে দুজনকে যোগ লাগাতে হবে। উত্তর যেটা হবে সেটা থাকবে ক্যাপিটাল এ সেটের মধ্যে। ক্লিয়ার? এভাবে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আমি ক্যাপিটাল এ সেটের মধ্যে দেখ, তাহলে এক্স আর ওয়াই কে নেওয়া হচ্ছে ক্যাপিটাল জেড সেটের থেকে, ঠিক আছে, কিন্তু উত্তরটা পাওয়া যাচ্ছে ক্যাপিটাল এ সেটের মধ্যে। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন দেখ নেক্সট কোশ্চেন, যে যে সংখ্যাটা আমি পাচ্ছি প্রাপ্ত সংখ্যাগুলো কিরকম সংখ্যা। নেক্সট এই প্রশ্নটা ওঠে যে প্রাপ্ত সংখ্যাগুলো কিরকম সংখ্যা, এরা কি পূর্ণ সংখ্যা? তো উত্তর হচ্ছে যে না, সব সময় আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না। আমরা পূর্ণ সংখ্যা কখন পাবো? যখন আমরা ওয়াই এর মানটা 0 নিব। যখন দেখ ওয়াই পার্টটা যখন 0 হবে তখন আমরা উত্তরটা পূর্ণ সংখ্যা হিসেবে পাবো, তাও সব পূর্ণ সংখ্যা পাবো না, ঠিক আছে। উদাহরণ দেখাচ্ছি, ওয়াই এর মান যদি 0 নিয়ে নিই, এক্স এর মান যদি 1 নিই, বা এক্স এর মান 0 নিলাম, ওয়াই এর মানও 0 এক্স এর মানও 0, কত হয়ে গেল যোগফলটা? ওয়াই এর মান 0 এক্স এর মান 1, কত হয়ে গেল? ওয়াই এর মান 0 এক্স এর মান -1 -3, ওয়াই এর মান 0 এক্স এর মান 2 6, ওয়াই এর মান 0 এক্স এর মান -2 -6 এন্ড সো অন। খেয়াল করতে পারছিস যে 0 আসলো, 3 আসলো, 1 2 কিন্তু পাওয়া গেল না। 0 আসলো, 0 পাওয়া গেল, 3 পাওয়া গেল, 1 আর 2 কিন্তু পাওয়া গেল না। ঠিক তেমনি 3 এর পরে 6 পাচ্ছি, 4 5 কিন্তু পাচ্ছি না। আর 4 5 পাওয়ার কোনো উপায়ও নেই। কেন? কারণ এক্স এর মান যাইনি না কেন ওর সাথে 3 গুণ হয়ে যাবে। তার মানে ওই 4 কোনোদিনও আসবে না, কারণ 4 নিতে হলে এক্স এর মানটা পূর্ণ সংখ্যা নেওয়া যাবে না, তখন ভগ্নাংশ নিতে হবে, ঠিক আছে। মানে তোমাকে যদি এখানে 4 আনতে হয় তারপরে তোমাকে এক্স এর জায়গায় কত নিতে হবে? 4/3। তারপরে 3 3 কাটা গিয়ে অ্যান্সারটা 4 আসবে, কিন্তু 4/3 নিতে পারবো না কারণ এক্স একটা পূর্ণ সংখ্যা। কথাটা ক্লিয়ার? তাহলে পরে আমরা কিছু ক্ষেত্রে পূর্ণ সংখ্যা পাচ্ছি, আর অন্যথা যে সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যাগুলোকে কিরকম সংখ্যা আমরা বলতে পারি? হ্যাঁ কি? উল্টাটা, অমূলদ সংখ্যা, ঠিক আছে। অন্যত্র যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? কারণ প্রত্যেকটা সংখ্যার মধ্যে রুট থেকে যাচ্ছে, যে সমস্ত সংখ্যার মধ্যে রুট থেকে যায় তারা সবাই অমূলদ সংখ্যা। তাহলে দেখ 1 নম্বর কোশ্চেনটা কত কিছু শিখা গেল আমাদের, ঠিক আছে। প্রথমত ক্যাপিটাল জেড বলতে কি সেট, কোন সেটটা বোঝানো হয়? ক্যাপিটাল জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। সেই সেটের মধ্যে কোন কোন সংখ্যাগুলো বিলং করে? 0 +or -1 +or -2 এন্ড সো অন এটসেট্রা। তারপরে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে ক্যাপিটাল এ সেটটার মধ্যে কিরকম সংখ্যাগুলো থাকবে, কি জাতীয় সংখ্যাগুলো ক্যাপিটাল এ সেটের মধ্যে থাকবে। ক্যাপিটাল এ সেটের মধ্যে থাকবে হচ্ছে
এক্স এবং ওয়াই দিয়ে তৈরি এই সমস্ত সংখ্যাগুলো, মানে প্রথম পূর্ণ সংখ্যার সাথে 3 গুণ করতে হবে, পরেরটার সাথে √5 গুণ করতে হবে এবং সবাইকে যোগ করে দিতে হবে। কথাটা ক্লিয়ার? বলতে পারলাম? তাহলে পরে এভাবে যে সমস্ত সংখ্যা দেখা যাচ্ছে না, এরা সবাই এই সেটের মধ্যে আছে। তাহলে এই এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা আমার দরকার নেই। এই এ সেটের কনস্ট্রাকশনটা বোঝা গেছে তো কি করে তৈরি হলো? ওকে, নেক্সট আমাদেরকে কাছে চাওয়া হয়েছে যে স্টার স্টার পূর্ণ সংখ্যা হবে কিনা। স্টার জিনিসটা, স্টারই তো বলেছে নাকি? হ্যাঁ, স্টার এটা এর পূর্ণ সংখ্যা, সরি, স্টার দ্বিপদ প্রক্রিয়া হবে কিনা এটা আমাদের কাছে জিজ্ঞাস্য। ঠিক আছে, এখন দ্বিপদ প্রক্রিয়া হতে গেলে কি হতে হয়? দুটো জিনিস। এক, দুটো পদ ব্যবহার হচ্ছে কিনা, মানে স্টারের আগে আর স্টারের পরে দুটো সংখ্যা আছে কিনা। যদি দুটো সংখ্যা থাকে তাহলে পরে ওটা ইউজুয়ালি দ্বিপদ প্রক্রিয়া হয়। যে প্রক্রিয়া অ্যাপ্লাই করতে গেলে পরে দ্বিপদ মানে দুটো পদের প্রয়োজন হয় তাকেই দ্বিপদ প্রক্রিয়া বলা হয়। কিন্তু আমরা করছি একটা সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া, ওটার সংজ্ঞাটা আরেকটু আলাদা, ওর মধ্যে আরেকটু বাধা নিষেধ আছে। কি? যে তুমি প্রথমত দেখো যে স্টার অ্যাপ্লাই হতে গেলে পরে দুটো সংখ্যা লাগছে কিনা। দেখো এই যে স্টার, স্টার অ্যাপ্লাই হতে গেলে পরে কটা সংখ্যার প্রয়োজন? বাঁ দিকে একটা বসছে, ডান দিকে একটা বসছে, মানে দুটো সংখ্যা লাগলো। আগে বলে দিই, এই 3x1 প্লাস √5y1 গোটাটা কিন্তু একটাই সংখ্যা। একই রকম ভাবে 3x2 প্লাস √5y2 এটা পুরোটা কিন্তু একটাই সংখ্যা। ঠিক আছে, তার মানে দুটো সংখ্যা লাগলো। তাহলে দ্বিপদ প্রক্রিয়ার জেনারেল ক্যাটাগরি স্যাটিসফাই হলো। এখন যে সেটটা বলেছে সেই সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া কিনা। সেট কোনটা? সেট কিন্তু ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ সেটের উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া কিনা। এখন ক্যাপিটাল এ সেটের উপর স্টার যদি দ্বিপদ প্রক্রিয়া হতে হয় কি হতে হবে? এই যে দুটো সংখ্যা তার উপর স্টার অ্যাপ্লাই হলো, উত্তরটাকেও ক্যাপিটাল এ সেটের মধ্যে থাকতে হবে। এখন ক্যাপিটাল এ সেটের মধ্যেকার যে কোনো এলিমেন্ট দেখতে কিরকম? 3 ইন্টু ইউ প্লাস √5 ইন্টু ভি। আমি এক্স আর ওয়াই দিয়ে বললাম না, আমি ইউ ভি দিয়ে বললাম। 3 ইন্টু ইউ প্লাস √5 ইন্টু ভি। যেখানে ইউ আর ভি কি জিনিস? যেখানে ইউ আর ভি কি জিনিস? এখানে এক্স আর ওয়াই কি জিনিস ছিল? এখানে এক্স আর ওয়াই যে জিনিস, ইউ আর ভি একই জিনিস। কি জিনিস? পূর্ণ সংখ্যা। কথাটা ক্লিয়ার? তাহলে পরে 3 ইন্টু ইউ প্লাস √5 ইন্টু ভি হতে হবে, যেখানে ইউ আর ভি কে কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। কথাটা ক্লিয়ার? এবং আমরা দেখি যে আদৌ পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা। প্রথমত দুটো সংখ্যা দরকার হলো, সেই দুটো সংখ্যার উপর স্টার বসলো এবং উত্তরটা কেমন হলো দেখ। 3 ইন্টু x1 প্লাস x2 প্লাস √5 ইন্টু y1 প্লাস y2। মানে এখানে দুটো, এই যে উত্তরের মধ্যে দুটো পদ আছে, প্রথম পদের মধ্যে 3 ইন্টু সামথিং হয়েছে প্লাস পরের পদটার মধ্যে √5 ইন্টু সামথিং হয়েছে। তার মানে এই প্যাটার্নে আছে। প্রথমত শুধুমাত্র এটুকু দেখতে হবে যে এই পার্টটা আর এই পার্টটা এরা কি সংখ্যা হওয়া উচিত? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিনা খালি এইটুকু আমাদের কনফার্ম করতে হবে। তো দেখ, যদি x1 আর x2 দুজনেই পূর্ণ সংখ্যা ছিল, কেন? কারণ ক্যাপিটাল এ সেটের থেকে এটা নেওয়া হয়েছিল। তাহলে x1 আর y1 এরা পূর্ণ সংখ্যা ছিল, x2 আর y2 এরাও পূর্ণ সংখ্যা ছিল। এখন যখন আমি x1 এর সাথে x2 কে যোগ করছি, দুটো পূর্ণ সংখ্যার সমষ্টি পূর্ণ সংখ্যা, এখানেও দুটো পূর্ণ সংখ্যার সমষ্টি, এগেইন পূর্ণ সংখ্যা। তাহলে মিলে যাচ্ছে তো সবকিছু। কথাটা ক্লিয়ার? যুক্তিটা বোঝা গেল? আমাদের কিন্তু এই প্রত্যেক এত কথা বললাম এই অঙ্কটার মধ্যে, যাতে পরবর্তী অঙ্কে আমার কথা বলতে না লাগে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটার থেকে তুমি বুঝে নাও যে আমাদের করণীয় কি কি। যদি বলে যে দ্বিপদ প্রক্রিয়া কিনা, কেন কি? কারণ দ্বিপদ প্রক্রিয়া কিনা এটা সব থেকে বেসিক কোয়েশ্চেন। ঠিক আছে, এটা সব থেকে বেসিক কোয়েশ্চেন, কিন্তু এটাই সব থেকে গভীর যুক্তির জায়গা। যে দ্বিপদ প্রক্রিয়া কখন হবে? যখন সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া কখন হবে? যখন দুটো পদ ব্যবহার হবে এবং পদগুলো দিয়ে প্রাপ্ত উত্তরটা সেটাও ওই সেটের মধ্যেই থাকবে। যদি এটা আমরা দেখাতে পারি তাহলে দ্বিপদ প্রক্রিয়া। কিন্তু দেখা গেল দুটো পদ ব্যবহার হচ্ছে কিন্তু প্রাপ্ত উত্তরটা সেটা ওই সেটের মধ্যে নাই, কোনো একটা উত্তর। ঠিক আছে, তাহলে ওটা দ্বিপদ প্রক্রিয়া হবে না। ক্লিয়ার? ওই সেটটার উপর দ্বিপদ প্রক্রিয়া হবে না। বুঝতে পারছি? চলো শুরু করি। লিখি, যেহেতু যেহেতু আমরা এখানে লিখবো যেহেতু x1, x2 belongs to z, তাই x1 plus x2 belongs to z, এবং y1, y2 এটাও belongs to z, তাই y1 plus y2 এটাও belongs to z। অতএব 3 into x1 plus x2 plus √5 into y1 plus y2, এই পুরো সংখ্যাটা তাহলে কোথায় থাকবে? x1 plus x2 এটা z এর এলিমেন্ট, এটাও z এর এলিমেন্ট, তাহলে এই গোটাটা কোথাকার এলিমেন্ট?
ভুল, এই কোটাটা হচ্ছে এ এর এলিমেন্ট, ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট। প্রথমত এটা জেড এর মধ্যে থাকার তো প্রশ্নই ওঠে না। কেন প্রশ্ন ওঠে না? কারণ √5 আসে, √5 তো অমূলদ সংখ্যা, আর জেড এর মধ্যে কোনো অমূলদ সংখ্যা থাকবে না, তাই না? তাহলে বলে এটা হচ্ছে ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট। কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে 3x1 প্লাস √5y1 স্টার 3x2 প্লাস √5y2 এটা বিলংস টু এ। অতএব স্টার হলো ক্যাপিটাল এ সেটের ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া গেল। আমাদের আজকে না একটু গ্যাপ দিয়ে এগোতে হবে, কারণ প্রচুর প্রবলেম আছে আজকে, ঠিক আছে? তো 5টা প্রবলেম গ্যাপ দিয়ে নেক্সট প্রবলেম ধরবো, ঠিক আছে? তাহলে সেই হিসেবে কত নম্বর অঙ্ক হচ্ছে? 15। তো কি বলেছে? M2, দেখ ভালো করে কোশ্চেনটা পড়ে নে। 15 শুরু করতে হলে আগে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, স্টাডি করতে হবে কোশ্চেনটা। তো এই অঙ্কটা খুব সহজ, যদি একটা সূত্র জানা থাকে, ঠিক আছে? সেটা কি? লিখে রাখ, কাজে লাগতে পারে কোনোদিন। যদি ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি দুটি n/n ক্রমের ম্যাট্রিক্স হয়, যেখানে যেখানে ম্যাট্রিক্স হয়, তবে ডিটারমিনেন্ট অফ এ বি ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। হয়তো লিখিয়েছিলাম, আরেকবার রিকল করে দিলাম। ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়াল টু হবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। এ আর বি দুজনেই হচ্ছে n/n ক্রমের ম্যাট্রিক্স, মানে একটা দুজনেই একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে পরে ডিটারমিনেন্ট অফ এ বির ভ্যালু ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ বি এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলাম? এখন এই টেকনিকটাকে অ্যাপ্লাই করলে এই অঙ্কটা 2 লাইনেই হয়ে যাবে, ঠিক আছে? কি করে? আমাদেরকে প্রমাণ করতে হবে, কোশ্চেনে কি বলেছে, M2 হলো ওই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দুটো রো এরই ভ্যালু হচ্ছে এ, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? আমাদের প্রমাণ করতে বলেছে যে A0B সেটা হচ্ছে A ইন্টু বি, এ আর বি ম্যাট্রিক্সের গুণফল। তাহলে সেটা কি হবে? সেটাও একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? মানে সেটা কি হবে? A0B, নট হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া হবে। তার মানেটা কি? নট এর যে উত্তরটা আসলো, A0Bর যে উত্তরটা আসলো, সেটা M2 সেটটার মধ্যে থাকবে। আর M2 সেটের মধ্যে কারা আছে? সমস্ত সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলো, 2x2 ক্রমের সমস্ত সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলো, যেগুলো এ, ওই যে ফরম্যাটটা দেওয়া আছে 4টা এ, এই আকারের দেখতে। কথাটা ক্লিয়ার? তো আমরা কি করব? সর্বপ্রথমত দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত? 15 না? ধরি ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি, এটা বিলংস টু M2 সেট। M2 আর দেওয়া আছে না? M2 নাকি M2 আর? শুধু M2 বিলংস টু M2, যেখানে ক্যাপিটাল এ কে কিছু একটা ধরতে হবে। ধরলাম এ, এ এ 4টাই এ, আর ক্যাপিটাল বি সেটকেও কিছু একটা ধরতে হবে, 4টাই বি ধরলাম। আমাদের প্রমাণ করতে হবে যে এ স্টার বি এটা মানে স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া হবে। তো প্রদত্ত কি? প্রদত্ত
যে এ স্টার বি এর ভ্যালু কি এ বি, মানে এ ইন্টু বি। তার মানে এ স্টার বি ইজ ইকুয়ালস টু এ ইন্টু বি, তো আমরা করতে পারবো নাকি, চারটাই এ আর এখানে চারটাই বি। ঠিক আছে অঙ্কিতা, হয়েছে? এখন ম্যাট্রিক্সের গুণ করতে লাগবে, ম্যাট্রিক্সের গুণ তো সেই কবে শিখছি। তাহলে এটা কি হবে, হয়ে যাবে হচ্ছে এ বি প্লাস এ বি, মানে টু এ বি, সবগুলোই টু এ বি হচ্ছে, তাই? ঠিক আছে না, সবগুলো টু এ বি হলো। আমাদের শুধু দেখাতে হবে, দেখ প্রথমত তো ফরম্যাটটা কিরকম, প্রথমত এই এ এ কে এমন একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে যার চারটা এলিমেন্টই সমান হলো। এখন আমি চারটা এলিমেন্টই সমান, এটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি কি, সেকেন্ডারি ব্যাপারটা হচ্ছে যে এর ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হতে হবে। কেন? কারণ সিঙ্গুলার তো, সিঙ্গুলার হতে গেলে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হতে হবে। ঠিক আছে, এখন ওটা করতে গিয়ে হুট করে নজর গেল যে এ স্টার বি দেখতে কিরকম, দেখতে যত সুন্দর আসছে তার জন্য আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করারও দরকার নেই। ঠিক আছে, এটা ছাড়াই এটা হয়ে যাবে, সিঙ্গুলার দেখিয়ে দিতে পারবো। কি করে? আমাদেরকে দেখাতে হবে যে উত্তর যেটা এলো সেই উত্তরটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রথমত ওর চারটা এলিমেন্টই সমান কিনা, হ্যাঁ চারটা এলিমেন্টই সমান আসছে। তারপরে দেখাতে হবে এটা সিঙ্গুলার কিনা, মানে এর ডিটারমিনেন্টের ভ্যালু জিরো কিনা। ঠিক আছে, তো ডিটারমিনেন্টের ভ্যালু জিরো প্রমাণ করতে হলে তাকে ডিটারমিনেন্টটাকে বের করতে হবে। এখন এখন ডিটারমিনেন্ট অফ এবি, ডেট এবি, এটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, ডিটারমিনেন্ট চিহ্ন টু এ বি, টু এ বি, টু এ বি, টু এ বি, এক ধাক্কায় অ্যান্সারটা জিরো। কি করে? অত দরকার কি, দুটো রো ইকুয়াল, আর ওয়ান ইকুয়াল টু আর টু, যেহেতু আর ওয়ান ইকুয়াল টু আর টু, দেখে না ভালো করে দেখে নে জিনিসটাকে, আর ওয়ান আর টু সেম না, আইডেন্টিক্যাল হয়ে যায় যখন একটা ডিটারমিনেন্টের দুটো রো, তখন তার ভ্যালু জিরো, আমরা শিখেছি। তাহলে পরে এর ভ্যালু হয়ে গেল জিরো। জিরো মানে এটা কি, একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। কে সিঙ্গুলার ম্যাট্রিক্স? এ স্টার বি। অতএব এ স্টার বি একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেই সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো সেই মুহূর্তে এ স্টার বি কোথায় থাকলো, কোন সেটের মধ্যে বিলং করলো, আমাকে দেখাতে হবে কি, যেই সেটের থেকে এ বি কে নিয়েছিলাম ওই সেটেই ফেরত আসবে অ্যান্সারটা। তাহলে কোন সেট? এম টু। তাহলে এ স্টার বি বিলংস টু এম টু। ঠিক আছে, হয়ে গেল দ্বিপদ প্রক্রিয়া। অতএব স্টার্ট হলো এম টু এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। তা নেক্সট 21 করা যাক নাকি, বোঝা গেল তো এই অঙ্কটা? ব্যাস 21। এখন দুটো অঙ্ক তো আমি করে দিলাম, যুক্তিগুলো কেমন লাগছে? খুব কঠিন লাগছে কি, না বোঝার মতন কি? হ্যাঁ, তাহলে এখন আমাদের সুমন দাদা, উনি আমাদেরকে 26 নম্বর অঙ্কটা একটু করে বলবেন যে কি করে হবে। হ্যাঁ ঠিক আছে, স্টেপ গুলো বলবেন। 21 নম্বর অঙ্কটা, সরি 21 নম্বর অঙ্কের স্টেপ গুলো উনি বলবেন। তা সুমন, একটু কোশ্চেনটা পড়, তোকে দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে, 21 নম্বর অঙ্কের স্টেপ গুলোকে একটু বলবেন। যদি কোনো একটা সেটের উপর একটা, তো ধরে নে মানে একটা সম্বন্ধ, ঠিক আছে, সে যদি তোর ওই সসম বা প্রতিসম বা সংক্রমণ, তিন ধরনের তো হয়, এই তিন ধরনের মধ্যে কোনো একটা যদি হয় তাহলে আমাদের যুক্তি দেখাতে হবে। আর তিন ধরনের মধ্যে কোনো একটা যদি না হয়, ধরে নে প্রতিসম হচ্ছে না, তাহলে আমাকে দেখাতে হবে উদাহরণ। এখানেও ঠিক তাই, যে এখানে আমাদের এতক্ষণ অব্দি আমরা কি করলাম, দ্বিপদ প্রক্রিয়া হবে এটা করলাম, এই জন্য সব অঙ্কের যুক্তি দিচ্ছিলাম। কিন্তু এখন হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে দ্বিপদ প্রক্রিয়া হবে না, তাহলে আমার একটা উদাহরণ খুঁজতে হবে
যে একটা কোনো উদাহরণ আছে, এমন এক্স আর ওয়াই এর মান আছে যে এক্স আর ওয়াই এর মানের জন্য উত্তরটা সেটটা মূলদ সংখ্যা হবে না, একদম ঠিক সেট অর্থাৎ কিউ এর মধ্যে থাকবে না, কিউ এর মধ্যে থাকবে না মানে মূলদ সংখ্যা হবে না। তো এমন কি আছে কোনো উদাহরণ আমাদের কাছে? আছে তো নিশ্চয়ই, ভাবতে হবে আমাদের। ওয়াই ইকুয়াল টু জিরো করলে কত হয়ে যাবে? না, এক্স এর ওয়ান এবং ওয়াই তাহলে এটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। কি বলেছে? যে প্রদত্ত প্রদত্ত আমরা কিভাবে লিখবো দেখ, এক্স নট ওয়াই, এটাকে নট বলে, হ্যাঁ এক্স নট ওয়াই, ঠিক আছে, এক্স নট ওয়াই ইকুয়াল টু, একটু বলতো কি আছে এক্স নট ওয়াই, এক্স প্লাস টু বাই ওয়াই মাইনাস টু, কমা দিয়ে এক্স কমা ওয়াই, এটা বিলংস টু কিউ, তাই তো? এটা দেওয়া আছে, ওকে। আমরা এক্স আর ওয়াই এর এমন মান নিব, যেটা একটু আগে সুমন বললো, এমন এক্স আর ওয়াই এর মান নিতে হবে যার জন্য উত্তরটা কিউ এ থাকবে না, অর্থাৎ মূলদ হবে না। তাহলে এক্স এর মান যদি আমি ধরে নেই যে কোনো একটা ভ্যালু নিই, এক্স এর মান যদি 3 নিই, কিন্তু ওয়াই এর মান যদি আমি 2 নিয়ে নিই, এক্স এর মান যাই নেই না কেন, ওয়াই এর মান যদি 2 নেই, তাহলে মূলদ থাকছে না। তার মানে কি? অতএব এক্স ইকুয়ালস টু 3 ওয়াই ইকুয়ালস টু 2 হলে কি হবে? 3 নট 2, এটা ইকুয়ালস টু 3 প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু অসংজ্ঞাত, অসংজ্ঞাত ডাজ নট বিলংস টু কিউ, অর্থাৎ অর্থাৎ কিউ এর ওপর নট দ্বিপদ প্রক্রিয়া নয়, দ্বিপদ প্রক্রিয়া নয়। বোঝা গেল? দেখো কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করো না, সবাইকে বলছি, হ্যাঁ যতজন আছো কোনো কোশ্চেন থাকলে এখনই জিজ্ঞেস করো। ঋষিতা কোনো ডাউট থাকলে এখনই জিজ্ঞেস কর, আছে কি? কারণ আমরা দ্বিপদ প্রক্রিয়াও প্রমাণ করলাম, আবার দ্বিপদ প্রক্রিয়া হবে না এটাও প্রমাণ করলাম। যখন হবে তখন যুক্তি দিচ্ছি, আর যখন হবে না তখন উদাহরণ দিচ্ছি। স্টার আর নট এরা এদেরকে দ্বিপদ প্রক্রিয়া বলে। দেখ দ্বিপদ প্রক্রিয়া অনেক ভাবে হতে পারে, দ্বিপদ প্রক্রিয়াদের কিছু কম্বিনেশনও দ্বিপদ প্রক্রিয়া হতে পারে, ঠিক আছে? এখন প্রত্যেকটা দ্বিপদ প্রক্রিয়াকে তো আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা সম্ভব না, এই জন্য কিছু ক্ষেত্রে আমরা স্টার নট এগুলো সাহায্য নিয়ে থাকি। মানে ধর আমি বললাম যে 3 প্লাস 2, আমি জানি এটার উত্তর 5 হয়, আমি জানি 3 ইন্টু 2 এর উত্তর 6 হয়, তাই না? কিন্তু আমি বললাম যে স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া যেটা যোগ আর গুণের কম্বিনেশন। কি করে কম্বিনেশন? 3 স্টার 2 এই কথাটা মানে 3 প্লাস 2 প্লাস 3 ইন্টু 2, 3 প্লাস 2 প্লাস 3 ইন্টু 2, ঠিক আছে? এটাকে বলা হবে 3 স্টার 2, এর উত্তর যা আসবে সেটা হচ্ছে 3 স্টার 2। এখন এই প্রক্রিয়াটাকে নতুন একটা নাম তো বারবার দেওয়া সম্ভব না, ঠিক আছে, মানে নতুন একটা চিহ্ন তো দেওয়া সম্ভব না আলাদা আলাদা করে। এই জন্য আমরা কি করি, যে বেসিক যে দ্বিপদ প্রক্রিয়াগুলো আছে যোগ বিয়োগ গুণ আর ভাগ, এই চারটাকে বাদ দিয়ে বাকি অন্যান্য দ্বিপদ প্রক্রিয়াদের স্টার অথবা নট দ্বারা চিহ্নিত করে থাকি। কথাটা ক্লিয়ার? কারণ আরো দ্বিপদ প্রক্রিয়া তৈরি করা যায়, প্রত্যেকবার নতুন নতুন কিছু চিহ্ন, ফিক্স চিহ্ন দেওয়া সম্ভব না, এই জন্য আমরা স্টার এবং নটের সাহায্য নিই। বুঝতে পারলি স্টার আর নটের গল্পটা? তাহলে স্টার আর নট বেসিক্যালি আর কিছুই না, একটা দ্বিপদ প্রক্রিয়াকে চিহ্নিত করবে। এই দ্বিপদ প্রক্রিয়াগুলো আমাদের চেনা জানা দ্বিপদ প্রক্রিয়াই হবে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দিয়ে তৈরি কিছু না কিছু একটা হবে, ঠিক আছে? বুঝি? তাহলে আর কারো কোনো ডাউট? কোনো কোয়ারি নেই, তাই তো? নেক্সট কত নম্বর হবে আমাদের? 5, তাই তো? 5 নম্বর অঙ্ক, সংক্ষিপ্তর 5, এসে কিউ স্টার্ট করছি। SAQ সংক্ষিপ্ত অ্যানসার টাইপ কোশ্চেন্স, ঠিক আছে, শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন্স। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখি। এখান থেকে কত কত নাম্বার আসে? 1 2 4, 1 2 4 আসতে পারে, নাও আসতে পারে, গ্যারান্টি দেওয়া যায় না, ঠিক আছে? মানে 4 মার্কসের কোশ্চেন ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক থেকে আসবে, এবং তার সাথে যেটা অরে থাকবে সেটা হবে হয় চিত্রণ থেকে, অথবা দ্বিপদ প্রক্রিয়া থেকে, অথবা সম্বন্ধ থেকে, তিনটার মধ্যে কোনো একটা, ঠিক আছে? ত্রিকোণমিতি কমন, মানে বুঝতে পারছিস ব্যাপারটা? এই জন্য আমি শুরুতেই ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক করায় রাখছি, যাতে আমার ওই জিনিসটা ভালো করে হয়ে থাকে, কারণ যেহেতু ওইটা আসবেই আর কি, ঠিক আছে? এখন ওর সাথে কোনটা অল্টার আসবে এটা তো ভগবান জানে, ঠিক আছে? তবে স্ট্যাটিস্টিক্যালি যদি দেখিস,
হ্যাঁ, মানে চিত্রণটাই বেশি আসছে, ঠিক আছে, সেট তো আসে না, চিত্রণ, 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 সম্বন্ধ আর দ্বিপদ প্রক্রিয়া, এই তিনটা আছে, ঠিক আছে, সেট আর নাই, সেট আমাদের আগের সিলেবাসে ছিল, মানে 11 এর সিলেবাসে ছিল, ঠিক আছে, সেই এই সিলেবাসের মধ্যে আর সেট পাবি না তুই, সেট আকারে যেগুলো দিচ্ছিস ওগুলো হয় সম্বন্ধ বা চিত্রণ, দুইটার মধ্যে কোনো একটা, মানে আলটিমেটলি ওগুলোকে সম্বন্ধ প্রমাণ করতে বলছে অথবা চিত্রণ প্রমাণ করতে বলছে, কিন্তু দেওয়া আছে সেট আকারে, বুঝতে পারছি, ব্যাস। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5, কি বলেছে এখানে, এখানকার কোন প্রক্রিয়াগুলো বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া, মানে প্রথমত বলা আছে যে এগুলো সবাই দ্বিপদ প্রক্রিয়া, ঠিক আছে, হ্যাঁ এটাও একটা কোশ্চেন যে দ্বিপদ প্রক্রিয়া হবে কিনা, আমাদের ফার্স্ট অফ অল বলেছে কোনটা বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া এবং যেগুলো বিনিময়যোগ্য তাদের মধ্যে কোনটা সংযোজ্য, ঠিক আছে, তাহলে এবারে ফার্স্টে চেক করতে হবে কমুটেটিভ ব্যাপারটা, কমুটেটিভ মানে বিনিময়, আর তারপরে আসবে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ব্যাপারটা মানে সংযোজ্য, যদি কেউ বিনিময় হয় তবে তার ক্ষেত্রে আমরা চেক করবো যে সেটা সংযোজ্য হচ্ছে কিনা। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 5 আমরা স্টার্ট করব, কি বলা আছে, a স্টার b ইকুয়ালস টু মড অফ a প্লাস b। কোশ্চেন নাম্বার 5, a স্টার b এটা ইকুয়াল টু বলা আছে মড অফ a প্লাস b। প্রথম প্রথম এক দুটো অঙ্ক দেখে নে, তারপর থেকে অসুবিধা হবে না, বিনিময়যোগ্য আর সংযোজ্য ব্যাপারটা কি অটোমেটিক্যালি বোঝা যাবে, ঠিক আছে। তাহলে a স্টার b মানে হচ্ছে a প্লাস b, যেখানে a আর b কি জিনিস, কোন সেটের থেকে a আর b আসবে, a কমা b বিলংস টু কি বলা আছে, আর আর মানে বাস্তব সংখ্যার সেট, তার মানে এ কমা বি, এ আর বি যে কোনো আমাদের চেনা জানা সংখ্যা হবে, ঠিক আছে, আই ছাড়া, আই মানে হচ্ছে √1 আয়োটা ছাড়া বা আয়োটা বিহীন যে কোনো সংখ্যাই হচ্ছে আমাদের ক্যাটাগরির মধ্যে পড়বে, এ এ বির ক্যাটাগরির মধ্যে পড়বে। এখন এ স্টার বি এটা দেওয়া আছে, অতএব আমরা প্রথমত বের করবো বি স্টারে, বি স্টারে কত হবে, কত হবে বি স্টারে, মড অফ, এক্স্যাক্টলি মড অফ বি প্লাস এ, মানে তুই যেটা বললি মড অফ এ প্লাস বি সেম, অর্থাৎ এ স্টার বি, তার মানে এটা কি, অতএব এ স্টার বি ইজ ইকুয়াল টু বি স্টার এ আসলো, এটাই তো কমোডিটিভ অর্থাৎ বিনিময়যোগ্য হওয়ার শর্ত ছিল, এটাই ছিল বিনিময়যোগ্য হওয়ার শর্ত, যে এ স্টার বি সমান সমান বি স্টারে হতে হবে, এ আর বির যদি অর্ডারটা পাল্টানো হয় মান অপরিবর্তিত থাকবে, এ আর বির ক্রম পাল্টানো হলে মান অপরিবর্তিত থাকবে, এ এর জায়গায় বি আর বি এর জায়গায় এ বসানো হলে মান অপরিবর্তিত থাকবে, ক্লিয়ার, এ স্টার বি ইকুয়াল টু বি স্টারে, বুঝতে পারলাম, অতএব লিখবো, অতএব স্টার হলো আর এর উপর বিনিময়যোগ্য, দাঁড়ি, আচ্ছা, এটা তো বিনিময়যোগ্য হলো, তার মানে এরপরে চ্যালেঞ্জ যে সংযোজ্য হবে কিনা, সংযোজ্যতার ব্যাপারটা আসে, সংযোজ্যতার কন্ডিশন মনে আছে দীপাঞ্জনা, সংযোজ্যতার কন্ডিশন মনে আছে, শর্তটা কি ছিল সংযোজ্যতার, মনে নেই, তোর মনে আছে, না, ছিল হচ্ছে এ স্টার, এরকম ছিল, দেখ গ্রাফে লিখে দিচ্ছি, আমাদের প্রমাণ করতে হবে এ স্টার বি স্টার সি সমান সমান এ স্টার বি স্টার সি, এটা আমাদের প্রমাণ করতে হবে, এ স্টার বি স্টার সি ইজ ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা হচ্ছে সংযোজ্যতার নিয়ম, ক্লিয়ার। এখন এই নিয়ম যদি ফলো করতে হয় সর্বপ্রথমত আমাদের এ স্টার বি স্টার সি এর মানটা দেখতে হবে কত আসে, এখন লিখতে কি হবে, প্রথমত এ বি সি এই তিনটাকে আমি বাস্তব সংখ্যা ধরলাম, আর লিখলাম এটা যদি হয় তাহলে, ঠিক আছে, কি হবে, এ স্টার ব্র্যাকেটে বি স্টার সি সমান এ স্টার, দেখ বি স্টার সির মানে কি হয়, বি স্টার সি ব্র্যাকেটের কাজ আগে মড অফ বি প্লাস সি,
বি স্টার সির জায়গায় আমরা মড অফ বি প্লাস সি বসালাম, গেল। এখন আমাকে চেক করতে হবে যে এ স্টার মড অফ বি প্লাস সি ইকুয়াল টু কত হবে অঙ্কিতা। মড অফ দ্বারা আস্তে 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 মড অফ এ প্লাস মড অফ বি প্লাস সি মোট শেষ, তাই তো। মড অফ এ প্লাস মড অফ বি প্লাস সি মোট শেষ, দুটো মোট শেষ। ঠিকই আছে, একদম ঠিক কথা বলছে। হ্যালো দীপাঞ্জনা, বুঝতে পারলি এটা? অঙ্কিত, অরিত্রী, বুঝতে পারলি? এখন আমরা এ স্টার বি স্টার সি হিসাব করব, ঠিক আছে। আবার আবার এ স্টার বি স্টার সি এটা ইকুয়াল টু, এটা বোঝা গেছে অরিত্রী? বুঝতে পারছিস তো এটা? দেখি মাথাটা কোন দিকে ঘুরাইস। ওকে, তাহলে ওটা আমার একটু বল। মড এ প্লাস বি স্টার সি, তারপরে মড মড এ প্লাস বি মড শেষ প্লাস সি। ঠিক ঠিক ঠিক, মনে হয় এই দুটো ভ্যালু সেম, এই দুটো ভ্যালু সেম হবে বলে মনে হয়। উদাহরণ দেব 3 স্টার মাইনাস 2 এটা ইকুয়াল টু 3 স্টার, আর তিনটা সংখ্যা নিতে হবে, সরি 3 স্টার কত নেই 2 স্টার মাইনাস 3, ঠিক আছে। 3 স্টার 2 স্টার মাইনাস 3, মানে আমি প্রথমে এটাকে বের করছি 3 স্টার 2 স্টার মাইনাস 3, তার মানে এটা উত্তর হবে। তাহলে এটা ইকুয়ালস টু মড অফ 3 প্লাস মড অফ 2 মাইনাস 3 মোট শেষ। তার মানে কত হয়ে গেল? মড 4, দ্যাট ইজ 4 গেল। আর এখন 3 স্টার 2 স্টার মাইনাস 3, তার মানে মড অফ এই যে উত্তরটা, এই যে হয়তো যেটা বললো একটু আগে, এই উত্তরটা মড অফ 3 প্লাস 2 প্লাস মাইনাস 3 ইজ ইকুয়াল টু মড অফ এর ভ্যালু কত 1, সরি বললাম 5, আর এর ভ্যালু মাইনাস 3, তার মানে 2। দুটো মান কি সেম? আসলো না, তার মানে সংযোজ্য হবে না। অতএব অতএব বা যেহেতু 3 স্টার ব্র্যাকেটে 2 স্টার মাইনাস 3 নট ইকুয়াল টু 3 স্টার 2 স্টার মাইনাস 3, তাই স্টার সংযোজ্য নয়। এগারো, তাই তো। কোশ্চেন সেম, যে বিনিময়যোগ্য কিনা ফার্স্টে চেক করতে হবে, বিনিময়যোগ্য হলে সংযোজ্য কিনা চেক করবো, ঠিক আছে। তাহলে পরে কত নম্বর? 11 নম্বর কোশ্চেন। এখানে এ স্টার বি ইকুয়াল টু কি দেওয়া আছে একটু করে শোনা। এ স্টার বি ইকুয়াল টু এ বি প্লাস 4 না? এ বি কোন সেটের থেকে আসছে? তার মানে কোন সেট? মূলদ সংখ্যার সেট, তাই না? এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট, ঠিক আছে না? এ বি হচ্ছে মূলদ সংখ্যার সেট, মানে মূলদ সংখ্যা আর কি। তো আমাদের ফার্স্টে চেক করতে হবে এ স্টার বি আর বি স্টারের সেম হবে কিনা। তাহলে এ স্টার বি তো এটা দেখতে পাচ্ছি, অতএব বি স্টারে কত হয়ে যাবে? বি স্টারে বি এ প্লাস 4,
তার মানে AB প্লাস 4, তার মানে A স্টার বি। অতএব A স্টার বি ইজ ইকুয়ালস টু B স্টার A। আমি অত লেখালেখিতে যাচ্ছি না, এখান থেকে ডিরেক্টলি কমেন্ট করব কি যে স্টার হলো, স্টারকে কি বলবো, বিনিময়যোগ্য না সংযোজ্য? বিনিময়যোগ্য, বিনিময়যোগ্য, বিনিময়যোগ্য। নেক্সট হচ্ছে সংযোজ্যর পার্ট। সংযোজ্যর ক্ষেত্রে আমাদের চেক করতে হবে তিনটা এলিমেন্টের জন্য, এবিসি বলে তিনটা এলিমেন্ট দিতে হবে। ধরি A, B, C এটা বিলংস টু কিউ। অতএব ফার্স্টে চেক করতে হবে A স্টার B স্টার C। ঋষিতা বল, A স্টার যেটা লিখেছি এর অ্যান্সার হিসেবে ফার্স্টে আমি কি করব? মড তো আসবে না, মড তো আগের অঙ্কে ছিল, এই অঙ্কে তো আমাদের AB প্লাস 4 দেওয়া আছে। A স্টার মড কেন হবে? মড তো আসবেই না, মড অঙ্কের মধ্যেই নাই, আমার এই অঙ্কটার মধ্যে তো মডই নেই। এই দেখ স্টেটমেন্টটা, এখানে কোথাও তো মড আছে? মড নেই তো, তাহলে কত হয়ে যাবে ব্র্যাকেটে? BC প্লাস 4, BC প্লাস 4 হলো, এটা ইকুয়াল টু, তারপরে স্টেপটা বলতে পারবি? A স্টার BC প্লাস 4 ইজ ইকুয়াল টু A ইন্টু BC প্লাস 4 প্লাস 4। কি হচ্ছে ব্যাপারটা আমি তোকে বুঝাই। যে এলিমেন্ট দুটো আছে না, তারা প্রথমে গুণ হবে, তারপরে উত্তরের সাথে 4 যোগ হবে, ঠিক আছে? তার মানে এখানে প্রথমত B স্টার C এর ক্ষেত্রে B আর C গুণ হলো, তারপরে 4 যোগ হলো। এখন এলিমেন্ট হচ্ছে A এবং E পুরোটা, তার মানে কি এরা দুজন গুণ হবে, তারপরে উত্তরের সাথে 4 যোগ হবে। তাহলে কত হয়ে যাচ্ছে? ABC প্লাস 4A প্লাস 4, ABC প্লাস 4A প্লাস 4, ঠিক আছে? ABC প্লাস 4A প্লাস 4, এবং এখন সেকেন্ডের পার্টটা চেক করব। A স্টার B স্টার C ইজ ইকুয়াল টু, দীপাঞ্জনা বল, A স্টার B স্টার C। প্রথমে AB প্লাস 4 এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তারপরে স্টার C, এরপরে কি বললাম, পদগুলো গুণ হবে, তারপর 4 যোগ হবে, C ইন্টু AB প্লাস 4 প্লাস 4। তাহলে দেখ কত পাচ্ছি আমরা, পাচ্ছি হচ্ছে ABC প্লাস 4C প্লাস 4। আগের উত্তরের সাথে কি ম্যাচ করলো? ম্যাচ করছে না, কারণ আগের বার 4A প্লাস 4 আসছিল, এবার 4C প্লাস 4 আসছে, তার মানে কি দুটো আলাদা। অতএব লিখবো যে A স্টার B স্টার C এটা নট ইকুয়াল টু A স্টার B স্টার C, অতএব স্টার সংযোজ্য নয়। এক্ষেত্রে আমরা পেলাম যে স্টারটা সংযোজ্য হচ্ছে না, স্টার সংযোজ্য নয়। নেক্সট তাহলে আমরা কত নম্বর করব? 17। ওকে 17 করেছিল। 17 তো তাহলে একই কোশ্চেনের আন্ডারে পড়ে, তাই না? সেম কোশ্চেনের আন্ডারে পড়ে 17, যে ফার্স্টে বিনিময়যোগ্য কিনা চেক করো, বিনিময়যোগ্য হলে সংযোজ্য কিনা চেক করো, ঠিক আছে? তাহলে বিনিময়যোগ্য কিনা আমরা চেক করব। এখানে সেটটা হচ্ছে z ক্রস z, মানে কার্তেজীয় গুণফলের উপর ব্যাপারটা সংজ্ঞাত হয়ে আছে। 17 নম্বর কোশ্চেন। তো z ক্রস z সেটের উপর সংজ্ঞাত কিভাবে? a, b স্টার c, d কি করে সংজ্ঞাত হয়েছে? ইকুয়াল টু উত্তর কত বলেছে? a মাইনাস c, b মাইনাস d, পাশে লিখতে হবে সকল বা যেখানে যেখানে ব্র্যাকেটে a, b, c, d এটা বিলংস টু z ক্রস z। এই কথাটার মানেও আমি বুঝিয়ে দিচ্ছি যে ab cd এটা z ক্রস z কথাটার মিনিংটা কি। এটা মিনিংটা না জানলে পরে এগুলো তো মুশকিল। দেখ a, b আর c, d দুজনেই হচ্ছে ক্রমিত জোড়, ক্রমিত জোড়, এদেরকে ক্রমিত জোড় বলা হয়। যখনই এরকম
স্থানাঙ্কের আকারে লেখা হচ্ছে, তখন এদেরকে বলা হচ্ছে ক্রমিত জোড়। এখন এই ক্রমিত জোড়গুলো কোথায় বিলং করে? জেড ক্রস জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটের সাথে পূর্ণ সংখ্যার সেটেরই কার্তেজীয় গুণফলের মধ্যে এই উত্তরগুলো বিলং করে। কথাটা মিনিং কে দেওয়া হলো, তুই কথাটার মিনিং এভাবেও ধরতে পারিস যে এ বি সি ডি, এই যে চারটা সংখ্যা ভ্যারিয়েবল আকারে দেওয়া আছে, চারটা সংখ্যা, এই চারটা সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তুমি এটা অ্যাজিউম করতে পারো। আমাদেরকে চেক করতে হবে যে এটা বিনিময় যোগ্য কিনা, মানে এ স্টার বি স্টার সি স্টার ডি, মানে এ কমা বি স্টার সি কমা ডি, এর যে উত্তরটা লেখা আছে এটা বিনিময়ের যোগ্যতার নিয়ম মানবে কিনা। ঠিক আছে, তোদের কি মনে হয় মানবে? ঋষিদা কি বলিস, মানবে? এখানে কি হয়েছে, এ কমা বি এই ক্রমিত জোড়ের সাথে এই ক্রমিত জোড়কে যখন আমি স্থান নিচ্ছি, তো উত্তর কি হয়ে যাচ্ছে, প্রথম ভুজের থেকে ভুজ বিয়োগ হচ্ছে আর কোটির থেকে কোটি বিয়োগ হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি বিনিময় যোগ্যতা চেক করতে যাই তাহলে কি করতে হবে, প্রথম এলিমেন্টটাকে পরে লিখতে হবে আর দ্বিতীয় এলিমেন্টটাকে আগে লিখতে হবে, তাতে যে উত্তরটা আসবে আর এখন যে উত্তরটা দেখা যাচ্ছে তারা কি সেম বলে ফিল হয়? আলাদা হবে মনে হচ্ছে? তাহলে একটা কাজ করি না, ডাইরেক্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ঠিক আছে, আলাদাই হবে, অ্যাকচুয়ালি আলাদা হচ্ছে, উদাহরণ দিয়ে সরাসরি বুঝিয়ে দিই। উদাহরণ বলতে খুব সিম্পল, 1,2 স্টার 3,4, এদের দুজনকে নিই, এদের অ্যান্সার কি আসে দেখি, 1 - 3 2 - 4, দ্যাট ইজ -2 -2। এখন জাস্ট এটাকে ঘুরিয়ে লিখি, মানে 3,4 কে আগে লিখি আর 1,2 কে পরে লিখি, এটা কি হয়ে যাবে, 3 - 1 4 - 2, মানে 2,2। সেম ক্রমিত জোড় কি আসলো? আসলো না, তার মানে এটা বিনিময়যোগ্য না। ঠিক আছে, হ্যাঁ উদাহরণ দিয়ে দিই। অতএব 1,2 স্টার 3,4 নট ইকুয়াল টু 3,4 স্টার 1,2, অতএব স্টার বিনিময়যোগ্য নয়। সতেরো হয়ে গেল, তাহলে আমি আর ফার্দার সৌন্দর্য ব্যাপারে যাচ্ছি না, কারণ বিনিময়যোগ্যই হলো না, আমি পরের পার্টটা আর কি চেক করবো। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, এখানে কি বলেছে যে বিনিময়যোগ্য হলে, কোশ্চেনটা কি বলছে দেখি, দাঁড়া, নিচের কোনগুলি বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া, কোন প্রক্রিয়াগুলি সংযোজ্য তাও নির্ণয় করে আলাদা করে বের করতে হবে, সরি, তার মানে হচ্ছে আমাদেরকে এখানে সংযোজ্য ব্যাপারটা চেক করতে হবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, না আমরা তাহলে এলিমেন্ট গুলোকে ই কমায় খুব বাজে লাগে দেখতে। ঠিক আছে, তো আমি আলাদা আলাদা ভাবে যদি দিতে হয় তাহলে A1 B1 A2 B2 A3 B3 এভাবে নিই জিনিসটাকে। ঠিক আছে, তাহলে ধরি A1, B1, A2, B2, A3, B3। দেখ, তোর তোর অন্তরাত্মা কি বলে, সৌন্দর্য হবে? একটা গাট ফিলিং এর একটা ব্যাপার থাকে, যে কি মনে হয় যে এখানে A - C আর B - D হচ্ছে, মাইনাস হচ্ছে, কি মনে হয় সৌন্দর্য কি আসবে? কি মনে হয় এটা কি? কারণ গাট ফিলিং যেটা বলে সেটা হিসেবে আগে উদাহরণ খাটাবো। যদি গাট ফিলিং বলে যে না আমার মনে হচ্ছে না, তাহলে আগে উদাহরণটা চেক করব। উদাহরণে যদি দেখি যে হ্যাঁ হচ্ছে না, তাহলে পরে আমরা ফার্দার উদাহরণ দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করব। তাহলে আর এই A1 A2 ঝামেলায় যাবো না। আর যদি মনে হয় যে না, যদি ফিলিং বলে যে না এটা হচ্ছে মনে হচ্ছে, তাহলে এটা দিয়ে এক্সপ্লেন করবো। কি মনে হয় তোদের, কি মনে হয়? ম্যাক্সিমাম জনের যেটা মনে হবে ওটাকে নিব। কি মনে হচ্ছে? হবে না মনে হচ্ছে? তোর কি মনে হয়? তোর সবারই হবে না মনে হচ্ছে? তাহলে উদাহরণ খাটি। হ্যাঁ, তাহলে আমি এটা সাইড করে দিলাম, উদাহরণে যাই। আমি 3টা ক্রমিত জন্য, ঠিক আছে, 1 2 3 4
আর 5 6। দেখি কি আসে। 1 2 স্টার, না টুকবি তো অবশ্যই এটাকেই পরে করব যদি অ্যান্সারটা আমাদের হবে না এই ব্যাপারটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে? তাহলে এটাই ইকুয়াল টু 1 2, এর অ্যান্সার কত হবে? এটা তো -2, -2 হচ্ছে, তাই না? ঠিক বললাম তো? এই যে এটা -2, -2 বলতে হবে কি করে হচ্ছে। ওকে, এখন এটার উত্তর কত হবে তাহলে? না -3 কেন, 3,3 না 3,4, 3,4 হচ্ছে। ক্লিয়ার? 3,4 কেন? কারণ 1 থেকে -2 বিয়োগ হবে, তারপর 1 + 2, আর 2 থেকে -2 বিয়োগ হবে মানে 2 + 2, 3,4। ক্লিয়ার? এখন জাস্ট ব্র্যাকেটটা পাল্টে দিই, 1 2 স্টার 3 4 ব্র্যাকেট শেষ স্টার 5 6। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? -2, -2 স্টার 5, 6। এখন তাহলে কত হচ্ছে? -7, -8। বুঝলো? তাহলে এটা হবে না, উদাহরণটাই কাজে লাগাই, ঠিক আছে? লিখি, ধরাধরি কোনো ব্যাপারই নাই। সেকেন্ড পার্টটা স্টার্ট করছি। 1, 2, 3, 4, 5, 6 তিনজনই বিলং করে জেড ক্রস জেড এর মধ্যে, জেড ক্রস জেড এর মধ্যে। ধরাধরি এটা করে, এটা ধরবো কেন, তাই না? অতএব 1, 2 স্টার 3, 4 স্টার 5, 6। আমরা প্রথমে ব্র্যাকেটটা দিলাম 3, 4 আর 5, 6 এর উপর। তোরা জানিস কি করতে হবে? কি করতে হবে? 3 - 5 আর 4 - 6, তার মানে 1, 2 স্টার -2, -2। ঠিক আছে? আর 3 এরপরে কি হবে? এরপরে হবে যোগ। কি করে যোগ হবে? কারণ 1 - -2 মানে 1 + 2, 2 - -2 মানে 2 + 2 মানে 3, 4 হয়ে গেল। ঠিক আছে? এরপরে এরপরে হচ্ছে 1, 2 স্টার 3, 4 ব্র্যাকেট স্টার 5, 6। এটা ইকুয়াল টু 1 - 3, 2 - 4 স্টার 5, 6। তার মানে -2, -2 স্টার 5, 6। কথাটা মানে -2 - 5 -2 - 6, তার মানে -7, -8। অতএব লিখব হচ্ছে স্টার কি সমযোজ্য নয়। ক্লিয়ার? বোঝা গেল না? ক্লিয়ার হচ্ছে? দেখ, প্রথমে আমরা শিখলাম প্রথমে উদাহরণগুলোতে যে দ্বিপদ প্রক্রিয়া কখন হয়, কিভাবে হয়। তারপরে উদাহরণগুলোতে শিখলাম যে কখন বিনিময়যোগ্য হয়, কখন বিনিময়যোগ্য হয় না, কখন সমযোজ্য হয়, কখন সমযোজ্য হয় না। এখন পরে এরপরে আমরা কত কত নম্বর করবো তাহলে? 21 নম্বর অঙ্ক। তো 21 নম্বর পর দেখ কি বলেছে। যদি ওই বিনিময়যোগ্যতা আর সংযোজ্যতারই ব্যাপার থাকে তাহলে আর করবো না, ঠিক আছে? 21 নম্বরটা অ্যাভয়েড করছি আপাতত কিছুক্ষণের জন্য। কি? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ 21 নম্বরটা আগে পড়ি কি বলেছে। বলা আছে আর -1 সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া নট সংজ্ঞাত এরূপ যে x0y = x + y + xy। আচ্ছা, বিনিময়যোগ্যতা আর সংযোজ্যতা আলোচনা করতে বলছে, তারপরে একটা সমীকরণ সমাধান করতে বলছে। না করি করি এটা, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 21 এ বলেছে বিনিময়যোগ্যতা আর সংযোজ্যতা আলোচনা করতে x * y = x + y + xy। তো কোয়েশ্চেন নাম্বার 21, বিনিময়যোগ্যতা আর সংযোজ্যতা আলোচনা করতে হবে। এক্স আর ওয়াই কোন সেটের থেকে বিলং করে? আর -1 সেটের থেকে বিলং করে, ঠিক আছে? মানে রিয়েল নাম্বারের সেটের মধ্যে, রিয়েল নাম্বার বলতে তো সব সংখ্যাকে বোঝায়, শুধু -1 কে নেওয়া যাবে না, কারণ আর -1 বলা আছে। আমি ধরছি যে ধরি u, v এটা বিলংস টু আর -1 এই সেটটার মধ্যে ধরা হলো, ঠিক আছে? ইউ আর ভি বলে দুটো এলিমেন্টকে আমি আমাকে চেক করতে হবে বিনিময়যোগ্যতা, তারপরে চেক করতে হবে সংযোজ্যতা। তো আমরা প্রথমে বিনিময়যোগ্যতা চেক করব। তাহলে তার মানে এটা কি? ইউ কি বলেছে, স্টার না নট? ইউ নট ভি
কি প্রমাণ করতে হবে? বিনিময়যোগ্য, মানে ইউ নট ভি ইকুয়াল টু ভি নট ইউ, ইউ নট ভি ইকুয়াল টু ভি নট ইউ, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে ইউ নট ভি, অতএব ইউ নট ভি এর ভ্যালুটা কি? ইউ নট ভি মানে কি হবে? কি দেওয়া আছে অ্যান্সার? ইউ প্লাস ভি প্লাস ইউভি, ইউ প্লাস ভি প্লাস ইউভি। আর ভি নট ইউ মানে ভি নট ভি প্লাস ইউ প্লাস ভি ইউ, ভি প্লাস ইউ প্লাস ভি ইউ, একই না আলাদা? অর্থাৎ অর্থাৎ ইউ নট ভি এটা ইকুয়াল টু ভি নট ইউ, অতএব নট হলো বিনিময়যোগ্য, তাই না? এটা হয়ে গেল বিনিময়যোগ্য। হয়ে গেল বিনিময়যোগ্যের ব্যাপারটা ক্লিয়ার। এরপরে কি চেক করবো? সংযোজ্য। সুমন, সংযোজ্যতার জন্য প্রথম রিকোয়ারমেন্ট কি? তিনটা ধরতে হবে, তারপরে অর্ডারটা সেম রাখতে হবে, শুধু ব্র্যাকেট পাল্টাতে হবে, তাই না? তাহলে অর্ডার সেম রেখে ব্র্যাকেট পাল্টাবো। তো ধরছি তিনটা এলিমেন্ট ধরি, ইউ ভি ডাব্লিউ বিলংস টু আর মাইনাস অফ মাইনাস ওয়ান, অতএব ইউ নট ভি নট ডাব্লিউ এটা ইকুয়াল টু, দেখি কত হয়। ইউ নট ভি নট ডাব্লিউ মানে হচ্ছে ভি প্লাস ডাব্লিউ প্লাস ভি ইন্টু ডাব্লিউ, এটা ইকুয়াল টু, হলো এরকম হবে। এরপরে কি হবে? সেম এখানকার লজিকটা কি? এখানকার লজিক হচ্ছে যে দুটো সংখ্যার নট কি করে অ্যাপ্লাই হচ্ছে? প্রথমটা যোগ দ্বিতীয়টা যোগ প্রথম দ্বিতীয়টার গুণফল, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ দুইটা পদের গুণফল, এখানেও তাই হবে। প্রথম পদ হচ্ছে ইউ, দ্বিতীয় পদ এই পুরোটা, তাহলে ইউ প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ দুইটা পদের গুণফল, তাহলে কত হয়ে যাচ্ছে? ইউ ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ প্লাস ভি ডাব্লিউ প্লাস ইউ ভি প্লাস ইউ ডাব্লিউ প্লাস ইউ ভি ডাব্লিউ, বাপরে, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ প্লাস ইউ ভি প্লাস ভি ডাব্লিউ প্লাস ইউ ডাব্লিউ প্লাস ইউ ভি ডাব্লিউ সবই চলে আসছে, তার মানে মিলবে আশা করি। অতএব ইউ নট ভি নট ডাব্লিউ এটা ইকুয়াল টু, এরপর এটা চেক করতে হবে। এক্সপেনশন কর, আরে 3 এক্সপ্যান্ড কর ফার্স্টে, ইউ ভি ইউভি নট ডাব্লিউ এটা ইকুয়াল টু, তারপরে ইউ প্লাস ইউভি প্লাস ডাব্লিউ প্লাস পুরো জিনিসটা ইন্টু ডাব্লিউ, তাই তো? গুড, তাহলে ইউভি ইন্টু ডাব্লিউ, তার মানে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ প্লাস ইউভি প্লাস ইউ ডাব্লিউ প্লাস ভি ডাব্লিউ প্লাস ইউ ভি ডাব্লিউ সবই চলে আসছে, তার মানে মিলে যাচ্ছে, তাই না? মিলে গেছে। অতএব নট হলো সংযোজ্য, নট বিনিময়যোগ্য হলো এক্ষেত্রে, আর সংযোজ্যও হয়ে গেল, দুটোই হচ্ছে এক্ষেত্রে, নট বিনিময়যোগ্য এবং সংযোজ্য দুটোই হচ্ছে। ঠিক আছে ঋষিতা, বুঝলি? দেবাঞ্জনা, সুমন, এরপর একটা সমীকরণ বলছি, সেই সমীকরণটা আমাদের সমাধান করতে হবে এবং এক্স এর মান বের করতে হবে। সেকেন্ড পার্ট আছে একটা, সেকেন্ড পার্টে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা আমাদের সমাধান করে এক্স এর মান বের করতে হবে। সেটা অতটাও কঠিন কিছু না, ঠিক আছে, সহজ জিনিস। আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা আমরা সমাধান করব এবং এক্স এর মান বের করব। সমীকরণটা কি একবার লেখা যায়? 3 not 2x ইকুয়াল টু, আচ্ছা লিখি হচ্ছে সেকেন্ড পার্ট, প্রদত্ত বল 3 not 2x not 5, ব্র্যাকেট আছে না এখানে 2x আর 5 এর উপর, তাহলে 5 এর আগে ব্র্যাকেট শেষ হয়েছে, প্রথমে 3 not 2x এর উপর ব্র্যাকেট not 5 is equal to 71। আচ্ছা চলো শুরু করি। তো ছোট থেকে আমরা বদমাশের নিয়ম জানি, বদমাশ মানে হচ্ছে, বদমাশ ওই বদমাশ, ঠিক আছে, বদমাশ মানে হচ্ছে ব্র্যাকেট অফ, ঠিক আছে, তারপরে কি ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন, ঠিক আছে, বদমাশ। তার মানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তো ব্র্যাকেটের মধ্যে কারা আছে? 3 not 2x, তাহলে এর কাজটা আগে করতে হবে। 3 not 2x মানে কি হয়ে যাবে? 3 not 2x মানে কি হবে? হ্যাঁ 3 plus 2x plus 6x, গুড, not 5, এটা ইকুয়াল টু 71। তার মানে এটা হয়ে যাচ্ছে 8x plus 3 not 5,
এটা ইকুয়াল টু 71। এখন 8x plus 3 plus 5 plus, হ্যাঁ তার মানে আগে লিখে করি, স্টেপ জাম্প করবো না। তার মানে এখানে হয়ে যাচ্ছে 8x plus 8 plus 40x plus 15, এটা ইকুয়াল টু 71। তার মানে 48x সমান ইকুয়াল টু 48 আসে না, তার মানে x ইকুয়াল টু 1, এটা হলো অ্যান্সার আমাদের, x ইকুয়াল টু 1। হয়ে গেল না এটা? এরপরে আমাদের তাহলে কত পড়ছে? 27। তো 27 করবো। 27 একটা অন্যরকম অঙ্ক, সেটা করি। নেক্সট আমরা 27 করবো। এরপর আমরা করবো 27 নম্বর অঙ্ক, 27। কি বলেছে? জেড এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া দেওয়া আছে, বলাই আছে এটা দ্বিপদ প্রক্রিয়া। প্রক্রিয়াটা একবার বলো আমাকে। 27, a not b equal to a plus b minus 3। a আর b কোন সেটের উপর? জেড। জিজ্ঞেস করেছে যে 5 এর বিপরীত উপাদান কি হবে, 5 এর বিপরীত উপাদান কত হবে? 5 এর বিপরীত উপাদান মানে বুঝিস? বিপরীত উপাদানের সংখ্যা, হ্যাঁ 5 ইনভার্স বলতে, হ্যাঁ ইংরেজিতে 5 ইনভার্সই বলা হবে, বাট ওটাকে আমরা কি করে বের করতাম মনে আছে? এর সংজ্ঞা আমি লিখিয়েছি। সেটা কি? বিপরীত উপাদান যদি বের করতে হয়, সবার প্রথমত একসম উপাদানটা বের করতে হবে, কারণ একসম উপাদান ছাড়া বিপরীত উপাদানকে সংজ্ঞাতই করা যায় না। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে একসম উপাদান বের করা, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো বিপরীত উপাদানকে সরিয়ে দে, ফার্স্ট কাজ একসম উপাদান। এখন কোশ্চেন একসম উপাদান ছিলটা কি? একসম উপাদান মানে এমন একটা উপাদান যার সাথে এ কে যদি আমি কম্পোজ করি, এটাকে কম্পোজ করা বলে, ঠিক আছে? যদি এ এর সাথে এখানে বি কে কম্পোজ করা হয়েছে, আমি এ এর সাথে ওই একসম উপাদানকে কম্পোজ করলে উত্তরটা আবার এই হয়ে যাবে। এ হচ্ছে এমন মানে একসম উপাদান মানে এমন একটা উপাদান যার সাথে আমি যদি এ কে কম্পোজ করি, এখানে তুই বি কে কম্পোজ অবস্থায় দেখতে পাচ্ছিস, এবং উত্তরটা কত? a প্লাস বি মাইনাস। এখানে এ এর সাথে বি কে কম্পোজ করা হচ্ছে, আর কম্পোজিশনের অ্যান্সারটা হচ্ছে a প্লাস বি মাইনাস 3। কিন্তু একসম উপাদানকে যদি কম্পোজ করা হয়, এই যে উত্তরটা এরকম দেখতে হলেও ফাইনালে গিয়ে শেষমেশ কত হয়? শেষমেশ হয়ে যাবে হচ্ছে এ। ক্লিয়ার? তো একসম উপাদান হবে কত, কোশ্চেন হচ্ছে এটা। তো দেখ একসম উপাদানকে কি করে বের করা হয়, খুব সহজ। যে ধরি একসম উপাদানটি হলো ই। অতএব এ নট ই, তাহলে ই এর যে সংজ্ঞা, একসম উপাদানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে এ নট ই আর ই নট এ দুজনেরই মান এ হওয়া উচিত, ঠিক আছে? এটা হচ্ছে ফর অল এ বিলংস টু জেড। এ যে এলিমেন্টটা, ওটা কোথায় বিলং করবে? জেড এ বিলং করবে, ঠিক আছে সুমন? এখন আমরা এই দুটো সমীকরণকে সমাধান করব এবং দেখব যে দুজনের থেকে ই এর সেম মান আসে কিনা। কারণ এরকমও হতে পারে যে এই সমীকরণ থেকে ই এর একটা মান আসলো, ওই সমীকরণ থেকে ই এর আরেকটা মান আসলো। আরো বলে দিই, যদি ই এর কোনো নির্দিষ্ট মান না আসে, ই যদি একটা সাংখ্য মান না আসে, সংখ্যায় যদি না আসে, ই এর মানটা যদি ভ্যারিয়েবলে আসে, তাহলে ই এর কোনো অস্তিত্ব নেই। কথাটা বোঝাতে পারছি? মানে এ বি সি সবকিছুকে ভ্যারিয়েবল ধরা হচ্ছে, কিন্তু ই এর মান কোনোদিনও ভ্যারিয়েবলে আসবে না। ই এর মান একটা সাংখ্য মান আসা উচিত, মানে ই এর মান হয় 2 আসবে বা 3 আসবে, 0 আসুক, -1 আসুক, কিন্তু অ্যান্সারটা সংখ্যায় আসতে হবে। কোয়েশ্চেনে আমি ভ্যারিয়েবল ধরলো, ই এর মানটা ভ্যারিয়েবলে আসবে না। ঋষিতা বুঝলি? দেখাচ্ছি আমি। এ নট ই, আমি প্রথমত এই সমীকরণটা সমাধান করব। এখন এ নট ই ইকুয়াল টু এ নিব। এ নট ই কথাটা মানে কি হবে? এ নট বির সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। এ নট ই মানে কি হবে? এ প্লাস ই মাইনাস 3 ইকুয়াল টু এ। এখানে পাতি যোগ বিয়োগ করা হচ্ছে পূর্ণ সংখ্যাদের মধ্যে, তার মানে তুমি যা যা যোগ বিয়োগের নিয়ম জানো সেগুলো অ্যাপ্লাই করতে পারো। তার মানে উভয় পক্ষ থেকে এ চলে গেল, ঠিক আছে? তার মানে ই ইকুয়াল টু কত হলো?
3। এটা হচ্ছে a নট e ইকুয়াল টু a করে আরেকটা সমীকরণ আছে, ওখান থেকে যদি e এর সেম মান পাই তাহলে 3 হয়ে যাবে একসম উপাদান। আবার e নট a এটা ইকুয়াল টু a, তার মানে e প্লাস a মাইনাস 3 এটা ইকুয়াল টু a, তার মানে এগুলো আবার কাটা, e ইকুয়াল টু 3। দুটো ক্ষেত্রেই e এর মান 3 পাওয়া যাচ্ছে। তো 3 হচ্ছে এই দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদান। বুঝতে পারলাম একসম উপাদান কি করে বেরোয়? অতএব 3 হলো প্রদত্ত দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদান। গেল। নেক্সট, একসম উপাদান পেয়ে গেলাম, কিন্তু অঙ্ক এখনো শেষ হয়নি। আমাদের কাছে চাওয়া হয়েছে বিপরীত উপাদান। ঠিক আছে, কার বিপরীত উপাদান? 5 এর বিপরীত উপাদান, তাই তো? কারণ 5 এর বিপরীত উপাদানের সংজ্ঞাটা আমাকে জানতে হবে। হ্যাঁ, মানে মানে হচ্ছে মানে হচ্ছে 5 এর বিপরীত উপাদান মানে এমন একটা উপাদান যে উপাদানের সাথে 5 কে কম্পোজ করলে উত্তরটা একসম উপাদান হবে। আবার বলছি, 5 এর বিপরীত উপাদান বলতে যে কোনো সংখ্যার যে কোনো এলিমেন্টের বিপরীত উপাদান বলতে এমন একটা উপাদানকে বোঝানো হয় যার সাথে ওই এলিমেন্টটার কম্পোজিশনের অ্যান্সারটা একসম উপাদান ই হবে। তো আমাদের অঙ্কে ই আসছে 3, তার মানে 5 এর সাথে এমন কে আছে যাকে কম্পোজ করলে পরে উত্তরটা 3 আসবে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? তাহলে ধরি সে একসম উপাদান হচ্ছে 3 x, ধরি 5 এর একসম উপাদান হলো p। অতএব 5 নট p এটা ইকুয়াল টু p নট 5 সমান কত হওয়া উচিত? 3, অর্থাৎ e এর মান হচ্ছে 3। বোঝা গেল? এর অ্যান্সারটা হবে 3। এখন আমাকে দেখতে হবে, দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণ সমাধান করে দেখতে হবে p এর একই মান আসে কিনা। একই মান আসলে ঠিক আছে, যদি আলাদা আলাদা মান আসে তাহলে বলতে হবে p এর কোনো বিপরীত উপাদান নেই। ঠিক আছে, তাহলে 5 নট p মানে কত হয়ে যাচ্ছে? 5 প্লাস p মাইনাস 3 এটা ইকুয়াল টু 3। তার মানে p এর ভ্যালু কত হয়ে যাবে? p এর ভ্যালু হয়ে যাবে 1। আবার p নট 5 এটাও তো 3, তার মানে p প্লাস 5 মাইনাস 3 এটা ইকুয়াল টু 3। তার মানে p ইকুয়াল টু এগেইন 1। তার মানে দুটো ক্ষেত্রে p এর একটাই মান বেরোলো, কত? 1। তাহলে 1 হচ্ছে 5 এর বিপরীত উপাদান। অতএব 1 হলো, অতএব 5 এর বিপরীত উপাদান হলো 1। বোঝা গেল কি করে একসম উপাদান আর বিপরীত উপাদান বের করতে হয়? ইয়ে অরিত্রী, বুঝলি? অঙ্কিতা, বোঝা যাচ্ছে না? নেক্সট তাহলে কত হবে আমাদের? 33। 33 তে দেখ কি বলেছে, একসম উপাদান চাওয়া হয়েছে। তাহলে দেখ, বিপরীত উপাদান বের করতে হলে আগে একসম উপাদান বের করতে হবে, আর একসম উপাদান বের করার টেকনিক হচ্ছে এটা। প্রথমে একসম উপাদান ধরে নাও, আর একসম উপাদানের সংজ্ঞা হচ্ছে a নট e ইকুয়াল টু e নট a ইকুয়াল টু কত? a। এটা হচ্ছে সকল a বিলংস টু z এর জন্য। এটা চিহ্ন, এই চিহ্নের নাম হচ্ছে ফরল। ফরল চিহ্ন কখন ইউজ করে? যখন সবার জন্য কোনো কিছু ব্যবহার হয়, সবার জন্য কোনো একটা নিয়ম যদি অ্যাপ্লাই হয়, তখন ফরল চিহ্নটা ইউজ করে। কিন্তু দেখ এখানে আমি ফরল দেইনি, কেন ফরল দেইনি? কারণ এই p হচ্ছে কেবলমাত্র 5 এর বিপরীত উপাদান, সবার বিপরীত উপাদান হবে তার কোনো গ্যারান্টি নেই, এই জন্য ফরলটা আসেনি। কথাটা ক্লিয়ার? কিন্তু এই নিয়মটা, ই এর যে নিয়মটা, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, এই জন্য এখানে ফরল চিহ্নটা আসলো। বলতে পারলাম যে ফরল কেন আসলো আর কেন এখানে আসলো না। এখন এ নট ই ভ্যালুটা তুই দেখতে পাচ্ছিস কি করে বের করেছি? এ নট ইকুয়াল টু এ করতে হবে, আবার ই নট এ ইকুয়াল টু এ করতে হবে। দুটো জায়গা থেকে ই এর একটাই মান বেরোবে, এবং মানটা কিভাবে বেরোবে? সাংখ্য মান বেরোবে, সংখ্যায় উত্তরটা আসবে। ঠিক আছে, যদি ভ্যারিয়েবলে উত্তরটা আসে তাহলে আমরা কি লিখবো? যে ই এর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো যে তোমরা 33 পারবা কিনা। পারা উচিত 33, এটা কিন্তু তোদেরই পারা উচিত 33। চট করে কর, 1 মিনিট টাইম।
সুমন বললো যে 33 এর অ্যান্সার হবে 0। 33 তে বলা আছে a নট বি ইকুয়াল টু a প্লাস বি প্লাস 1 ফর অল a কমা বি কোন সেটের থেকে সমান, z এর থেকে। এর এক সম উপাদান মানে ই এর মান সুমন বললো 0। কোশ্চেন হচ্ছে যে সকলের কি 0 আসছে? তোর -1 আসছে, ওকে। অঙ্কিতার -1 আসছে, সুমনের আসছে 0, অরিত্রীর কত আসে দেখি, দীপাঞ্জনার কত আসে দেখি, বাকিদের দেখি কত আসে। এক মিনিট টাইম। হ্যাঁ +1 আছে, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ +1 আছে। -1 তো নেই। ও আচ্ছা, তাহলে a স্টার b ইকুয়ালস টু a প্লাস b প্লাস 1। হ্যাঁ তাহলে -1 হবে, তো দুজনেরই -1 আসছে, তোরও -1 আসলো। তাহলে দেখ এর অ্যান্সার হচ্ছে -1। হ্যাঁ সকলের -1 আসছে। কি করতে হবে, a নট ই ই নট এ এটা ইকুয়াল টু a করতে হবে। a নট ই ইকুয়াল টু a করলে কি হবে, a প্লাস ই প্লাস 1 এটা ইকুয়াল টু a, a কাটবে, তার মানে ই এর ভ্যালু -1। একই রকম ভাবে ই নট এ ইকুয়াল টু a যদি করিস ই প্লাস a প্লাস 1 এটা ইকুয়াল টু a, তার মানে এখান থেকেও a এর ভ্যালু -1। দুটো ক্ষেত্রে আমাদের অ্যান্সার সেম, a এর ভ্যালু -1। বোঝা গেছে? বুঝলি দীপাঞ্জনা, লিখদা? ওকে, নেক্সট কত নম্বর হবে তাহলে? 33 হয়ে গেল। 39 এর 1। হ্যাঁ ই ইকুয়াল টু, সরি ই ইকুয়াল টু -30 কত 39 এর 1। এরপর আমরা 39 এর 1 করছি। কোন দ্বিপদ প্রক্রিয়াগুলি বিনিময়যোগ্য এবং সংযোজ্যতা নির্ণয় করো। দেখো বলা আছে a স্টার b, এখানে আমরা ব্যাস চেক করব যে a স্টার b ইকুয়াল টু 1। হ্যাঁ 39 এর 1 a স্টার b ইকুয়াল টু 1 দেওয়া আছে, কোন সেটের উপর a আর b সংজ্ঞাত? আর তাহলে এই যে দ্বিপদ প্রক্রিয়াটা এটা বিনিময়যোগ্য এবং সংযোজ্য কিনা এটা আমাদের কাছে চাওয়া হচ্ছে। 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে চেক করে বলো যে এটা বিনিময়যোগ্য এবং সংযোজ্য হচ্ছে কিনা। দেখ এখানে কি বলা আছে যে a আর b আমি যে কোনো বাস্তব সংখ্যা নিই না কেন উত্তরটা সবসময় 1ই হবে। বোঝা গেছে? এখানকার বলা আছে যে প্রথম আর দ্বিতীয় যে পদগুলো, সে পদগুলো যাই হোক না কেন, কারণ a আর b যে কোনো পদ, যে কোনো বাস্তব সংখ্যা, a আর b যে কোনো বাস্তব সংখ্যা হোক না কেন, তাদের যে স্টারের উত্তরটা সর্বদা কত, 1। তাহলে বিনিময়যোগ্য তো হচ্ছে নো ডাউট, তাহলে এটা বিনিময়যোগ্য, ঠিক আছে, বিনিময়যোগ্য। সংযোজ্য হচ্ছে তো, দেখ সংযোজ্য করতে গিয়েও বারবার উত্তরটা 1ই আসবে, ঠিক আছে, তার মানে কি সংযোজ্য হবে, ঠিক আছে। তুই যখন a স্টার b স্টার c কে হিসেব করবি, প্রথমত a স্টার b স্টার c এর মান 1 হয়ে যাবে, আর a স্টার 1 ওটাও 1 হবে, কারণ কি তখনই তো বললাম যে আমি যে কোনো দুটো বাস্তব সংখ্যা স্টার করি না কেন উত্তরটা কত হবে, 1 হবে, তার মানে প্রত্যেকবার আমরা 1 পাবো। তাহলে a স্টার b একই রকম ভাবে a স্টার b স্টার c এর মানও 1 স্টার c দ্যাট ইজ 1 আসবে। দুটো ক্ষেত্রেই 1 মানে সংযোজ্য হচ্ছে। নেক্সট তাহলে কত নম্বর হচ্ছে? 39 এর 1 হয়ে গেল আমাদের। দীর্ঘের একের কত? দীর্ঘের একের 1। ওকে, আমরা এখন দীর্ঘেতে প্রবেশ করছি, লং অ্যানসার টাইপ কোশ্চেনে আমরা ঢুকছি, ঠিক আছে। দীর্ঘের একের 1 এল এ কিউ, লং অ্যানসার টাইপ কোশ্চেন, দীর্ঘের একের 1 কি বলেছে দেখি। a স্টার b ইকুয়ালস টু a প্লাস b প্লাস ab, একটু আগে এই অঙ্কটা করলাম, এর বিনিময়যোগ্যতা সংযোজিত আলোচনা করতে বলছে, অলরেডি করে দিচ্ছি, দরকার নাই, ঠিক আছে। তারপরে এর একশো উপাদান বের করতে বলছে, ওটাও করেছি, দরকার নাই। তারপরে বলেছে যে দেখাও যে প্রত্যেকটি পদ ইনভার্টিবল, যে কোনো পদই ইনভার্টিবল হবে, মানে কি প্রত্যেকটা পদেরই ইনভার্স আছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। আগের বার শুধুমাত্র ওই আগের বার 5 না, 5 না ওটা আলাদা অঙ্ক ছিল, আগের বার একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে,
আগেবার সম্ভবত একটা সমীকরণ দেওয়া ছিল, এরকম কিছু একটা বলা ছিল না? ও না, আমরা এর আগের বার একসম উপাদান বের করিনি, আমরা শুধুমাত্র সংযোজ্য আর বিনিময়যোগ্য কিনা দেখিয়েছি। একটু আগে যে অঙ্কটা করলাম, ঠিক আছে, একটু আগে সেম অঙ্ক করেছি। একের একে এ নট বি না এ স্টার বি, এ নট বি বলা আছে কি, এ নট বি এটা ইকুয়াল টু বলা আছে এ প্লাস বি মাইনাস এ বি, মানে প্লাস এ, প্লাস এ। হ্যাঁ, আমি একের 2 আর 3 করছি, ঠিক আছে, একের 2 আর 3 দুটোই করছি। এ প্লাস বি প্লাস এবি, একটু আগে এই অঙ্কটা হলো। এখানে কি বলা ছিল যে এ আর বি কোন সেটে বিলং করে, আর মাইনাস ওয়ান এই সেটটার মধ্যে বিলং করে। প্রমাণ করতে বলেছিল এ নট বি বিনিময়যোগ্য সংযোজ্য কিনা, এটা যাচাই করতে বলছিল। আমরা দেখেছিলাম হ্যাঁ দুটোই হচ্ছিল, বিনিময়যোগ্য হচ্ছিল, সংযোজ্য হচ্ছিল। এখন এর একসম উপাদান এবং প্রত্যেকটা পদ ইনভার্টিবল হবে, এই দুটো জিনিসকে আমরা চেক করব, ঠিক আছে। তো সর্বপ্রথমত একসম উপাদান ধরি, একসম উপাদান কি ধরি, একসম উপাদানটি, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পদেরই ইনভার্স আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ধরি একসম উপাদানটি ই, অতএব এ নট ই ইকুয়াল টু ই নট এ, এটা ইকুয়াল টু এ হবে, এ হবে ফর অল এ বিলংস টু জেড। এখন এ নট ই এটা ইকুয়াল টু যদি এ হয়, কথাটা মানে এ প্লাস ই প্লাস এ ইন্টু ই এটা ইকুয়াল টু এ, এ কাটা গেল, ই কমন গেল, পড়ে থাকলো 1 প্লাস এ, এটা ইকুয়াল টু 0। যেহেতু 1 প্লাস এ সর্বদা 0 হতে পারে না, ই এর মানটা আসলো 0, ঠিক আছে, ই এর ভ্যালু হয়ে গেল 0, ই কমন গেল এবং ই এর ভ্যালু হয়ে গেল 0, ঠিক আছে ঋষিতা। এখন একই রকম ভাবে আবার আবার আমরা এখন সেকেন্ড পার্টটা চেক করব, যে ই নট এ এটা ইকুয়াল টু এ হবে, তার মানে ই প্লাস এ প্লাস ই ইন্টু এ এটা ইকুয়াল টু এ হবে। তাহলে এ গুলো কাটা গেল, ই কমন গেল, 1 প্লাস এ এটা ইকুয়াল টু 0 হবে, ই এর মান কত হবে 0। দুটো ক্ষেত্রে ই এর মানটা 0 আসলো, মানে 0ই হচ্ছে এই প্রক্রিয়ার একসম উপাদান, ঠিক আছে হলো। আমাকে নেক্সট চেক করতে বলছে যে প্রমাণ করতে বলছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পদই ইনভার্টিবল, মানে যে কোনো বাস্তব সংখ্যা নেই না কেন ওই বাস্তব সংখ্যাটার ইনভার্স এক্সিস্ট করবে। ইনভার্সের সংজ্ঞা মনে আছে তো, একটু আগেই হলো, এমন একটা সংখ্যা আসবে যে সংখ্যার সাথে আমি, যে সংখ্যাটাকে আমি নিচ্ছি তার সাথে দুজনকে যখন কম্পোজ করব, কম্পোজের অ্যান্সারটা কত হবে, একসম উপাদান, হ্যাঁ ঠিক, একসম উপাদান, 1 না, একসম উপাদানটা, একসম উপাদান কত আসছে আমাদের 0, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমি ধরছি হচ্ছে u বিলংস টু r মাইনাস অফ -1। এটাও দেখে নিই যে কি করে প্রত্যেকটা পদকে ইনভার্টিবল দেখানো যায়, ঠিক আছে। আগের বার শুধুমাত্র আমরা 5 এর ইনভার্সটা বের করেছিলাম, 5 এর ইনভার্স, তার মানে ওটা শুধু একটা পদের জন্য অ্যাপ্লিকেবল ছিল। এবার আমরা যে কোনো পদের জন্য ব্যাপারটাকে খাটছি, তাহলে যে কোনো পদের ক্ষেত্রে লেখাটা কি হবে, ধরছি u বিলংস টু এটা, এবং x এমন যে u নট x এটা ইকুয়াল টু x নট u এটা ইকুয়ালস টু কত 0। অতএব u নট x এটা যদি 0 হয়, কতটা মানে হবে u প্লাস x প্লাস ux এটা ইকুয়াল টু 0। আমাদের কাজ হচ্ছে x এর মান বের করা, তাহলে এখান থেকে দেখ x ইকুয়াল টু কত আসছে, আমি তো একেবারে ক্যালকুলেশন করতে পারবো, u বাই 1 প্লাস u এটা হয়ে যাচ্ছে x এর মান। না কোনো সিধার আছে না, তো দিয়ে কিছুই না, এখান থেকে শুধুমাত্র ইউটাকে ডান পাশে নিয়ে গেলাম, তারপরে এক্স কমন নিলাম, এক্স এর মানটা বের করলাম, ঠিক আছে, সেটা তুই করে দিতে পারবি, ওর চাপের কিছু না, ঠিক আছে। লিনিয়ার একটা ইকুয়েশন, এখানে সিজার অ্যাপ্লাই হবে না, মিডল টার্ম ব্যবহার হবে না, ওরা তো ব্যবহার হয় দ্বিঘাত সমীকরণের জন্য, এটা তো দ্বিঘাত না, তাই না। আবার আবার এক্স নট ইউ এটার ভ্যালু 0, তার মানে এক্স প্লাস ইউ প্লাস এক্স ইন্টু ইউ এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকেও এক্স এর মান আসছে মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ, ঠিক আছে। সুমন খালি একটা প্রশ্নের উত্তর দে, ইউ বাই 1 প্লাস ইউ এটার অস্তিত্ব আছে তো, ইউ একটা বাস্তব, ইউ হচ্ছে এই সেটের মধ্যে বিলং করে, এই যে আর মাইনাস অফ -1 এই সেটের মধ্যে বিলং করে, তাহলে ইউ বাই 1 প্লাস ইউ এর অস্তিত্ব আছে তো, সুমন আমাকে গ্যারান্টি দিল আছে, ঠিক আছে। এখন হ্যাঁ বাস্তব সংখ্যা সেট আছে তো, এখন কোন যুক্তিতে আছে দেখ, কখন হতো না -1 হলে, আর -1 তো আমাদের সেটের মধ্যেই নেই, খেয়াল করে দেখ যে এটার অস্তিত্ব থাকতো না, এটার অস্তিত্ব থাকতো না কখন, যখন ইউ এর মানটা -1 হতো। কেন ইউ এর মানটা -1 হলে কেন অস্তিত্ব না থাকার প্রসঙ্গ আসছে,
কারণ ইউ এর মানটা -1 হলে পরে 1 প্লাস -1 কত হয়ে যায় 0, মানে হরে 0 বসবে, হরে 0 হতে দেওয়া যাবে না, কারণ আমরা জানি 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে এটা অসংখ্যাত হয়ে যাচ্ছিল। তার মানে ইউ এর মানটা -1 হলে পরে অস্তিত্ব নাও থাকতে পারতো, কিন্তু ইউ এর মানটা তো -1 হতেই পারে না, কেন? কারণ আমরা সেটটাই তো নিচ্ছি আর -1, এই জন্যই সেটটাকে এরকম দেওয়া হয়েছিল, ঠিক আছে, আর -1। তার জন্য কি হচ্ছে, এক্স এর মানটা আমরা পাচ্ছি। আর এক্স এর মানটা কিরকম সংখ্যা হবে, কাল্পনিক সংখ্যা কি হবে, আয়োটা আসবে কি, √1 কি আসবে, আসার কোনো চান্স নেই, কারণ এখানে কোথাও রুট হচ্ছে না। তার মানে কি, ইউ বাস্তব সংখ্যা হলে পরে u/1 + u বাস্তব সংখ্যা, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা বিলংস টু r-1, এটাও লিখতে পারি এটা বিলংস টু r-1। অতএব মাইনাস ইউ এর, এবার লিখবো ইউ এর বিপরীত উপাদানটি হলো, বিপরীত উপাদানটি হলো -u/1 + u belongs to r-1। অতএব প্রতিটি পদই এখন তাহলে আমরা লিখতে পারি প্রতিটি পদই ইনভার্টিবল। বোঝা গেল কি করে প্রত্যেকটা পদকে ইনভার্টিবল দেখানো যায়, এটা হচ্ছে তার নিয়ম। নেক্সট তাহলে কতটা পড়াবে? ও আরেকটা কিছু বাকি আছে কি, না সবই হয়ে গেছে। তারপরে এরপর কত নম্বর হবে আমাদের? 4 বাদই দে, 4 সবগুলো মিলে একটা, হ্যাঁ একটা করলে সব করতে হবে, ঠিক আছে, সেপারেট কোশ্চেন। তাহলে আমরা করব হচ্ছে 2 3 4 5 6 করব, ঠিক আছে, 6 হচ্ছে শূন্য ছাড়া, 6 নম্বর করব, শূন্য ছাড়া সব মূলদ সংখ্যার সমূহের সেট হচ্ছে Q0। এর উপর একটা প্রক্রিয়া সংজ্ঞাত হলো, একটা দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত হলো, দেওয়া আছে এটা। Q0 হিসেবে 100 উপাদান বের করতে বলছে, আরো দেখা মানে x এর বিপরীত পদের মানটা বের করতে বলছে। তাহলে কোশ্চেনে কি বলেছে একবার লিখে নেওয়া যাক, ঠিক আছে। কোশ্চেনে বলেছে দ্বিপদ প্রক্রিয়াটা একটু বলতো, এটা হচ্ছে কত নম্বর, 5 নম্বর না 6 নম্বর। আচ্ছা কি বলেছে, a স্টার b ইকুয়াল টু 1/3 ab। a আর b হচ্ছে Q0 তে বিলং করে। Q0 মানেটা কি জানিস, Q মানে মূলদ সংখ্যার সেট -0, মূলদ সংখ্যার সেট -0। এটা কেমন জিনিস, সকল মূলদ সংখ্যা চলবে শুধু 0 বাদ, 0 একটা মূলদ সংখ্যা, কিন্তু 0 কিউ এর মধ্যে না থাকলে যে সেটটা হয় সেটাকে Q0 বলা হচ্ছে। ক্লিয়ার? এই Q0 থেকে দুটো উপাদান না হলো a আর b দেখাতে বলে, ফার্স্ট অফ অল আমাদের চেক করতে বলছে যে 100 উপাদান কত হবে। তো 100 উপাদানের নিয়মটা আমাদের খাটাতে হবে। নিয়মটা কি ছিল অরিত্রী? 100 উপাদান a স্টার e, তাহলে আমাদের a স্টার e এটা ইকুয়াল টু e স্টার a, এটা ইকুয়াল টু e হতে, সরি a হতে হবে। এখন a স্টার e এটা যদি a হয় তাহলে একটা কি ইকুয়েশন পাবো, আর e স্টার a এটা ইকুয়াল টু a হলে আরেকটা মান পাবো। তাহলে এখান থেকে দেখো e এর মান কত আসছে, আর এখান থেকে দেখো e এর মান কত আসছে। দুটো সমীকরণকে সমাধান করো এবং দেখো e এর মান সেম পাওয়া যাচ্ছে না আলাদা পাওয়া যাচ্ছে। আলাদা পাওয়া গেলে 100 উপাদানের অস্তিত্ব নেই। সমাধান করে কত পেলাম, e এর মান পেলাম হচ্ছে 3। এখন আমাকে x এর বিপরীত এলিমেন্ট চাওয়া হয়েছে, তাহলে আমি এই সমীকরণটাকে সমাধান করব, ঠিক আছে। u স্টার x ইকুয়ালস টু x স্টার u ইকুয়াল টু 3, হ্যাঁ 9/x, তাই তো, ঠিক। অতএব x স্টার হবে এটা, x স্টার u এটা ইকুয়াল টু 3 হলে পরে 1/3 ux এটা ইকুয়াল টু 3। আমাদের কাজ হচ্ছে u এর মান বের করা, সেটা হচ্ছে 9/x। একই রকম ভাবে u স্টার x এটা ইকুয়াল টু 3 হলে পরে 1/3 ux এটা ইকুয়াল টু 3। তার মানে
ইউ ইকুয়াল টু এগেইন 9/x। তাহলে বিপরীত উপাদানের গল্প বোঝা যাচ্ছে? ঠিক আছে, ওকে।